নমস্কার। আজকে আমরা বাংলা ভাষাকে কিভাবে আপনারা এক্সপ্রেস করতে পারেন, বাংলা ভাষার অভিব্যক্তি বা এক্সপ্রেশন নিয়ে আমরা আলোচনাটা করলাম। প্রিভিয়াস ডিসকাশনসগুলোতে আমরা বলেছি ডিফারেন্ট আর্ট ফর্মস এবং সোসাইটির সাথে কিভাবে সেটা রিলেটেড। আজকে আমরা বললাম বাংলা ভাষাটা পৃথিবীর অন্য যে কোনো ভাষার মতোই একটা স্বতন্ত্র ভাষা এবং তার কিছু বৈশিষ্ট্য আছে। সেটাকে বুঝে আমরা কিভাবে এই আউটলেটস অফ এক্সপ্রেশনগুলোতে বাংলা ভাষাকে ইউজ করে কমিউনিকেট করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো। ডিটেল ডিসকাশনটা এরপরে আছে। নমস্কার, আমরা আলোড়নের পক্ষ থেকে আজকে আমি একটু বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। এখন দেখুন, বাংলা ভাষা নিয়ে কথা বলতে গেলে এটা একটা বিস্তর আলোচনার ব্যাপার। যেমন এইভাবে তো একটা ধরুন 8 ঘন্টা 40 মিনিটের সেশনে আমরা বাংলা ভাষা নিয়ে এত কিছু আলোচনা করতে পারি না। যে জিনিসটা আমরা করব, টিল নাও আমরা বিভিন্ন জিনিসের সাথে সোসাইটির একটা কানেকশন করেছি। ফর এক্সাম্পল, আমরা বলেছি আর্টের সাথে সোসাইটির সম্পর্ক, আমরা বলেছি ফিলোসফির সাথে সোসাইটির সম্পর্ক, আমরা বলেছি ভিজুয়াল আর্টস অ্যান্ড কমিউনিকেশনের সাথে সোসাইটির সম্পর্ক, আমরা বলেছি মিউজিকের সাথে সোসাইটির সম্পর্ক এবং পারফর্মিং আর্টস কীভাবে হবে। এইগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে, অনেকের মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বাংলাতে করব কি করে। সেই প্রসঙ্গে আজকে আলোচনাটা কেন? বাকি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি, whether it's ফ্রেঞ্চ, ইটালিয়ান, স্প্যানিশ, জার্মান, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, ইংলিশটাকে এরা ইউজ করছে কি এক্সপ্রেশনের জন্য, অ্যাজ এ ভার্বাল মিডিয়াম, ভার্বাল একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হচ্ছে। কিন্তু তার সাথে সাথে নন ভার্বাল কমিউনিকেশনের একটা বড় পার্ট আছে এবং ম্যাক্সিমাম পার্টটাই 93% যেটাকে বলা হয় সেটা কিন্তু আমাদের নর্মাল ওয়ার্ড কমিউনিকেশন, 7% হচ্ছে অ্যারাউন্ড ভার্বাল কমিউনিকেশন। তাহলে সেটাই যদি হয়, তাহলে যদি আমরা নন ভার্বাল কমিউনিকেশনের উপরে, সেটা বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার হতে পারে, ভিজুয়াল কমিউনিকেশন, মিউজিক, এর উপরে যদি আমরা জোরটা দিই, তাহলে অটোমেটিক্যালি আমরা একটা আর্ট ওয়ার্ক তৈরি করছি, যেটা আমাদের সেই কমিউনিকেশনটাই হচ্ছে, যেটা পৃথিবীর যেখানেই যে কেউ থাকুক না কেন হিউম্যানিটির খাতিরে তারা সেই জিনিসটাকে গ্রহণ করতে পারবে না। বোঝাতে পারবে? 7% যেটা আমার আসছে, সেটা আসছে আমার বাংলা ভাষা বা যে কোনো আদার ভাষা নিয়ে। সেইখানেও বাংলা একটা অ্যাডভান্টেজেস পজিশন রয়েছে। অন্যান্য ভাষার থেকে সবাই বলে যে বাংলা ভাষাটা খুব সুইট, খুব মিষ্টি একটা ল্যাঙ্গুয়েজ। সেটা কেন? সেই জন্য আমরা কথা বলবো ফোনেটিক্স নিয়ে, আমরা কথা বলবো লিঙ্গুইস্টিক্স নিয়ে, আমরা কথা বলবো ফোনোলজি নিয়ে। এইসব জিনিসগুলো কি সেটা আস্তে আস্তে পরে আমি বলবো। আমি এখানে অনেকগুলো টার্ম মেনশন করবো, আজকে ছোট্ট করবো, অনেকগুলো টার্ম মেনশন করবো। পরে যত আস্তে আস্তে এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো, তখন আমি ইন্ডিভিজুয়াল টার্ম এবং সেটা কীভাবে আমরা ইমপ্লাই করছি বা বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজটার মধ্যে, এবং সেই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে আর্টের কমিউনিকেশনের ক্ষেত্রে, সেখানে আমরা দেখবো যে কীভাবে সেটা একসাথে কোহেরেন্টলি মিশে একটা আর্টওয়ার্ক তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, সত্যজিৎ রায় করেছেন, তপন সেন, ঋত্বিক ঘটক, আরও নানা যারা ডিরেক্টরস আছেন এবং আর্টিস্ট আছেন, কেউ ভাষা মাধ্যমটাকে নিয়েছে, মানে লেখার মাধ্যম, টেক্সট মিডিয়াম, লিটারেচার হতে পারে, শর্ট স্টোরিজ হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতা, পদ্য, গদ্য, তার মাঝখানে একটা ব্লাড লাইন সেটাও মুছে গেছে আজকাল, মানে পদ্যময় গদ্য বা গদ্যময় পদ্য, এরকম একটা চলে এসছে। সেটাই হওয়াটা স্বাভাবিক, কারণ আলটিমেটলি আমরা এক্সপ্রেস করছি। সেখানে বাংলা ভাষাটা আমরা কীভাবে ইউজ করব? শুনতে ভালো লাগছে, যারা পড়ছে তারা পড়লো, যারা পড়তে পারছে না তাদের জন্য সাবটাইটেল রইল, যতটা ভালোভাবে সাবটাইটেল দেওয়া যায়। কিন্তু ওই অতিরঞ্জকতা না হয়ে যেইটুকুনি বাংলা ভাষাটাকে আমরা যেখানে ইউজ করছি, সেটার জন্য এক্সপিরিয়েন্স লাগে, নলেজ লাগে এবং জিনিসগুলোকে ভালোবেসে করতে হয়। একটা মানুষ হিসাবে যদি আমি পার্সোনালিটি ওরকমভাবে বানাই বা কমিউনিকেট করতে জানি বা এক্সপ্রেস করতে জানি, তাহলে যখন আমি ডায়লগটা লিখছি, কতটা না লিখছি, কতটা আমি সিনটার উপরে ছেড়ে দিচ্ছি, সিনটা কীভাবে মানে অটোমেটিক্যালি সেটা মেনটেন করছে উইদাউট এ ডায়ালগ, উইথ দ্য ডায়ালগ, অ্যাকশনস নিয়ে কীভাবে, বিহেভিয়ার্স নিয়ে কীভাবে, জেস্টার্স নিয়ে কীভাবে, সেগুলো যখন হচ্ছে তখন আমরা জানি ভাষাটাকে আমরা কতটা ইউজ করবো, ভাষাটার তাৎপর্যটা কি সেই সিচুয়েশন। আজকালকার যেটা হয় ভার্বোস যে কথাটা আমরা বলি, মানে এত ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, স্পেশালি আমি বলবো যেটা থিয়েটার থেকে আসে। থিয়েটার থেকে আসলে কি, তার ওখানে তো মানে কথার একটা বড় ভূমিকা আছে।
মানে যখন আমরা ডায়লগগুলো বলছি তখন আমরা কথার একটা খুব বড় ভূমিকা হচ্ছে ডায়লগটা। যেখানে সেখানে সিনেমায় যে ভিজুয়াল কমিউনিকেশনের ব্যাপারটা একটু কম, সেখানে অন স্টেজ পারফরমেন্স হচ্ছে, সেখানে পারফর্মাররা অডিয়েন্সের সামনে নিজেদের রিপ্রেজেন্ট করছে। কিন্তু সিনেমাতে যখন চলে আসছে তখন কিন্তু আরো অনেকগুলো ফ্যাসেটস চলে আসে সেই কমিউনিকেশন। তো সেখানে আমাদের বুঝতে হবে ডায়লগটা কতটা আমরা ইউজ করি। হ্যাঁ, ওইরকম অনেক সময় যেটা হয়, যারা থিয়েটার থেকে আসে তারা যখন লিখতে শুরু করে তারা অনেক কিছু শব্দ এক্সট্রা লিখে ফেলে। কিন্তু এটা একটা খুব বড় কথা আমি বলছি, এবং এটা যারা বুঝবে তাদের সিনেমা হয়তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। এবং এটা আগে যারা মহান সিনেমা যারা বানিয়েছেন তারা এটা বুঝতো। আজকে আমি জাস্ট একটু হিন্টটা দিয়ে দিচ্ছি, কোথায় কতটা ডায়লগ আমরা ইউজ করবো এটা বুঝতে কিন্তু প্রচন্ড এক্সপিরিয়েন্স লাগে। এবং যদি আমরা কম ডায়লগ ইউজ করি সেটার জন্য নলেজটা আরো বেশি লাগে। কেন এমনি যে টেন্ডেন্সিটা থাকে বেশি বেশি ডায়লগ সেটা না, সেটা নিয়ে আসবো। তারপরে ভাষার যে বিবর্তন সেটা নিয়ে আমরা কথা বলবো। সেখানে আমাদের পালি ভাষা, প্রাকৃত ভাষা, অপভ্রংশ, মাগধী অপভ্রংশ, এইগুলো নিয়ে কথা হবে। আমি সেটাই এখন যাচ্ছি না, আমি হালকা করে মেনশন করবো। আমি বলবো যে এই ভাষাটার সাথে সংস্কৃত ভাষার একটা কানেকশন আছে, বা আছে কি নেই সেটা আপনারা রিসার্চ করে দেখুন। এই ভাষাটার সাথে অন্যান্য ভাষার একটা সম্পর্ক আছে, রাশিয়ান ভাষার একটু সম্পর্ক আছে। তারপর অ্যাংলো সেকশনের সাথে কোথায় কোথায় মিল আছে। ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সেস যখন কলোনাইজেশন হয়েছিল, ইংরেজরা যখন এসেছিল, তখন এই যে ঔপনিবেশিকতা, ফ্রেঞ্চরা যখন এসেছিল, সেখানে এই যে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স সেটা এই ভাষার মধ্যে আছে। আরবি ফার্সি শব্দ ভাষার মধ্যে এসছে, এবং ভাবে এই মিলেমিশে ভাষাটাকে বিভিন্নভাবে ভাষাটা মিলেমিশে তৈরি হয়েছে বিবর্তনের মধ্যে দিয়ে। এবার আগে এক ধরনের ছিল সাধু ভাষা, একটা ধরনের ছিল চলিত ভাষা, সেগুলো নিয়ে আমি আসছি। আগে আমি বলি যে ভাষার আজকে অনেকে তর্ক করে যে ভাষার আজকে এরকম হলো কি করে। তারপর এখানে আমি একটা জিনিস বলতে পারি যে দেখুন, মানুষ যখন নিজেকে ডেভেলপ করে তখন সে ভাষাটা সে যেভাবে বলছে, তখন যে সে যেভাবে লিখছে, তার মধ্যে একটা কানেকশন থাকে। এবার সে যদি ইচ্ছা করে সে নিজে হয়তো জানে যে এই ভাষাটা যে ইউজ করছে সেটা হয়তো একটা খুব খেলো ভাষা, কিন্তু সে সেটা ইচ্ছাকৃতভাবে ইউজ করছে, তাহলে সে যখন লেখে তখন সে কোথায় সেই খেলো ভাষাটাকে ইউজ করতে হবে। হতে পারে না একটা ক্যারেক্টার যেখানে খেলো ভাষা ডিমান্ড করছে তখন সে সেটাকে লিখলো, কখন যেখানে এইটা একটা সমৃদ্ধ ভাষা ডিমান্ড করছে তখন সে সেটাকে লিখতে হবে। ওই জন্য রেপার্টোয়ারটা যেটা আমি বলছি একজন লেখকের, ভাষাটাকে কোন ভাষা, কিরকম ধরনের ভাষা কোথায় ইউজ করবে সেটা জানাটা জানলে আর কি লেখাটা খুব সমৃদ্ধ হয়। আর যারা ওই জিনিসটাই জানে না, সমৃদ্ধ ভাষাটা যারা জানে না, তারা যখন কোনো কিছু লিখবে, তারা কি লিখবে, তারা ওই খেলো ভাষাটা দিয়ে লিখবে, সেইটা হয়ে গেছে আর কি। এবং তাদেরকে পথ দেখানোর লোক আজকে নেই, আমি কারণ চিন্তা করছি না, তাদেরকে যে ঠিকটা কি সেটা যে কেউ বোঝাবে সেই জিনিসটার লোক খুব কমে গেছে। কারণ আগে যারা বয়স্ক লোকজন ছিলেন তারা এই নিয়ে পড়াশোনা করেছেন, বিদ্যাসাগর সংস্কৃত ভাষা নিয়ে প্রচুর লড়াই করেছেন, রামমোহন রায়ও ভাষা নিয়ে চর্চা করেছেন। তো যারা সমাজ সংস্কারের পথিকৃৎ ছিলেন তারা ভাষাকে খুব জোর দিতেন, কারণ শিক্ষার ক্ষেত্রে ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো থাকে, কিন্তু বাংলা ভাষার নিজের একটা জায়গা আছে। সেইটা নিয়ে যত আলোচনা হবে তত আমরা বাংলা ভাষা বিলুপ্তির দিকে যাচ্ছে কিনা এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে দেখতে পারি। আমি বলছি সাইকোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি, অ্যানথ্রোপোলজিক্যালি কীভাবে ভাষাটা চেঞ্জ হয়েছে, বা সোশিওলজিক্যালি। আমার বলার জায়গাটা হচ্ছে সেখান থেকে। ঠিক আছে, এবার হচ্ছে দেখুন আজকে শিক্ষা ব্যবস্থা কি হয়েছে, আমি এগুলো অল্প অল্প করে মেনশন করে দিচ্ছি। শিক্ষা কি সংকোচন হয়েছে না প্রসার হয়েছে? আমার যেটা পার্সোনালি মনে হয় যেটা হচ্ছে শিক্ষার সংকোচন হয়েছে, কিন্তু প্রসারের দামে। মানে যে একজন খুব বিদ্বান ব্যক্তি তিনি যদি আজকে দেখেন এই শিক্ষা, এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বা যে যে জিনিসগুলো আছে, তিনি দেখে দেখবেন যে ভাষা যেটা হয়েছে, ভাষার মানে শিক্ষা ব্যবস্থার কথা বলছি, শিক্ষা ব্যবস্থার নামে বলা হচ্ছে প্রসার হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, হয়তো এই জায়গা থেকে অমুক বলা হলো, ওই জায়গা থেকে অমুক বলা হলো, নামে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আপনি যদি প্রকৃতভাবে বিদ্বান হন তাহলে আপনি বুঝতে পারবেন সংকোচন হয়েছে না প্রসার হয়েছে। আপনার মনে হবে সংকোচনই হয়েছে, কারণ এত বড় একটা ভাষা যেটা নিয়ে অলংকার আছে, যেটার মধ্যে বিষয় আছে, মানে ওই অর্নামেন্টেশন যেটা বলে আমাদের ল্যাঙ্গুয়েজে, সেগুলো নিয়ে বলবো, পার্টস অফ স্পিচ, ফিগার অফ স্পিচ, এগুলো নিয়ে তো কথাবার্তা, সেটা আবার ডিটেলে চলে যাবে, হবে সে নিয়ে আলোচনা হবে। কিন্তু ওই যে ভাষার অলংকার, সেটাকে না বুঝে যখন ভাষাটা নিজের এই সীমাবদ্ধতার মধ্যে এরকম একটা গণ্ডির মধ্যে থেকে যায়, তখন সেটা এক্সপ্রেসিভও কতটা হবে, তাই না? আজকে গোয়েথে যখন মানে ভোকাবুলারি ইউজ করছে তখন তার একটা ভাস্ট ভোকাবুলারি, শেক্সপিয়ার যখন ইউজ করছে তার একটা ভাস্ট ভোকাবুলারি, সেটা যখন সাহিত্যে আমরা করছি একটা শব্দ দিয়ে আমরা 3-4টে লাইনের কথা বলে দিচ্ছি, বা 3-4টে লাইনে আমরা 2-3টে পেজের কথা বলে দিচ্ছি। সেই ভোকাবুলারিটা জানাটাও তো একটা শিক্ষাগত ব্যাপার।
সেইখান থেকে কথা বলা, তারপরে সাধারণ মানুষ যতটা বুঝতে পারে তাদের মতন করে সেটাকে বোঝানো, এইগুলো বুঝতে একটু টাইম লাগে। এইগুলো নিয়ে আমাদের আলোচনাটা হওয়াটা উচিত, এটা বললাম। এবার হচ্ছে দেখুন, ইচ্ছাকৃতভাবে অন্য ভাষা শেখানো হয়েছে ভালো ভালো লোকগুলোকে ধরে শেখানোর মতো। এখানে আমি কেন বলছি, দেখুন এটাই কোনো ভালো খারাপ জিনিস হয় না, অনেক কি করা হয়েছে। এবার প্রত্যেক জিনিসটা থেকে আমরা ভালো জিনিসটা নিতে পারি। শুধু আমি যেটা বলছি, একটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেটা অনেক সময় যারা এটা চাইছে তাদের উদ্দেশ্যটা আমাদের একটু অপর সাইড, মানে আদার পার্সপেক্টিভটা একটু বুঝে রাখা দরকার। তাহলে কি হবে, এই করতে করতে আমরা অন্য পথে চলে যাবো। আমাদের ভাষার একটা স্বতন্ত্র ব্যাপার আছে, স্বতন্ত্র ভাষা, স্বাতন্ত্র্য আছে। অন্য ভাষা থেকে যখন আমরা শিখছি, তার ভালোটা আমরা শিখলাম, তাই বলে সেই ভাষাতেই আমরা ধারাভাষী দিচ্ছি এরকম কিন্তু ব্যাপার নেই। যদি ভাষাতে একটু মরচেও পড়ে যায়, কথা, আলোচনা, যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমরা ভাষাটাকে আবার আগের মতো পুনরুজ্জীবিত করে ফেলতে পারি। কিন্তু যদি কারোর এটা উদ্দেশ্য থাকে যে এই ভাষাটাকে দিয়ে আমি আস্তে আস্তে এই ভাষাটাকে চাপিয়ে চাপিয়ে একটা সীমাবদ্ধ করে দেবো, বা এই ভাষাটার যে একটা সম্ভার, এত বড় অলঙ্কারের সম্ভার, সেই ভাষাটাকে এরকম সীমাবদ্ধ করে আমি এরকম একটু দূরে সরিয়ে রেখে দেবো, কিন্তু এই অন্য ভাষাগুলো এসে বিভিন্ন ভাষাভাষী এসে চর্চা শুরু করে, সেই জায়গা থেকে আপনি তখনই লড়তে পারবেন বা বুঝতে পারবেন যখন আপনি আদার পার্সপেক্টিভটাকে বুঝবেন। নাহলে আপনি হয়তো মেনে নিয়ে অন্য ভাষাকে অ্যাকসেপ্ট করলেন, সেটা করতে করতে এমনভাবে প্রসার হয়ে গেল যে বাংলা ভাষা নিজের জায়গাটাকে হারিয়ে ফেলল। তাহলে কি হবে, সাহিত্যগুলো শুরু হবে। এইখানে ভাষার প্রসঙ্গে যেটা আমি বলবো, ভাষার উৎপত্তি, ভাষার ধরন, ভাষায় বিভিন্ন প্রভাব, ভাষার মধ্যে সংমিশ্রণ, যেটা একটু বললাম। আর বাংলা ভাষার ক্ষেত্রে আমি যেটা বলবো, সেটা হচ্ছে বাংলা ভাষার মাধুর্য বা মিষ্টতা, যেটাকে আমরা বলি। বাংলা ভাষা একটা খুব মিষ্টি ভাষা। সেই ভাষাটাকে নিয়ে অভিব্যক্তি যে ক্রিয়েট করছে বা যিনি লিখছেন, তিনি হতে পারেন একজন লেখক, তিনি হতে পারেন একজন আর্টিস্ট। তিনি যে লিখছেন, তখন তিনি ভাষার অভিব্যক্তি করছেন, তিনি এক্সপ্রেস করছেন বা কমিউনিকেট করছেন। অডিয়েন্সের সাইডে যিনি সেটাকে গ্রহণ করছেন, তার ক্ষেত্রে হচ্ছে ভাষার অনুভূতি। এই দুটো জিনিস বুঝলেই আমার মনে হয় ভাষা নিয়ে অনেক কিছু বলা যায়। যিনি তৈরি করছেন তিনি ভাষাটাকে অভিব্যক্ত করছেন, যিনি গ্রহণ করছেন তিনি ভাষাটার অনুভূতিটা দিচ্ছেন। এইটা যখন আমরা দারুণ জায়গায় নিয়ে যেতে পারবো, তখন দেখবেন ভাষাটা অটোমেটিক্যালি পুনরুজ্জীবিত হয়ে গেছে, মানে আলাদা করে কিছু করার দরকার নেই। কেন, যদি আমরা চাই ভালোভাবে অভিব্যক্তি করতে, তাহলে ন্যাচারালি আমরা ভালোভাবেই ভাষাটাকে ইউজ করবো। যদি আমাদের অডিয়েন্স চায় ভালো ভাষাটাকে গ্রহণ করতে, তাহলে অটোমেটিক্যালি তাদের অনুভূতিটাও তারা চাইবে আরেকটু বেটার হোক। এ তো কমন সেন্স, তাই না? আচ্ছা, এবার আরেকটা জিনিস হলো, ধরুন যারা প্রবাসে আছে বা অনেকদিন বাইরে থাকলে বাংলা না বললে ভাষার প্রতি কি টানটা কমে যায়, নাকি সেটা বেড়ে যায়? বাঙালি আনা কি তাতে কমে যায় না বেড়ে যায়? এইগুলো আমাদের যুক্তির মানে তর্কের খুব বিষয় হওয়া উচিত। যে ধরুন বাংলা, মানে আমি বহুদিন বাংলা ভাষা বলি, তো একটা টাইমে ছিল বাংলা আমার পড়তে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে তার মধ্যে কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমার কিছু বন্ধু আছে যারা বলেছে, না আমি হয়তো আর সেরকম আগের মতো করতে পারছি না। আমি আবার পড়তে পড়তে যখন দেখছি, তখন কিন্তু আমি আবার আগের মতো করতে পারছি, আগের মতো না হলেও কিছুটা করতে পারছি। তো সেরকমভাবে হয় কি, কন্টিনিউয়াসলি অন্য ভাষাভাষীতে যখন আপনারা কথা বলেন, বা আমরা যখন কন্টিনিউয়াসলি অন্য ভাষাভাষীতে কথা বলি, বাংলা ভাষাটার প্রতি টানটা থেকে যায়। হয়তো আশেপাশি সার্কেলে আমাদের যেটা লোকজনের সাথে ইন্টারাকশন হচ্ছে, হয়তো আমরা বাংলা ভাষাটাকে ইউজ করতে পারবো না। কিন্তু যখনই আমরা সেটা শুনছি কোথাও একটা, হঠাৎ একটা রবীন্দ্রসঙ্গীত বেজে উঠলো, হঠাৎ একটা কবিতা আবৃত্তি শুনে উঠলাম, হঠাৎ একটু বাংলা ভাষা নিয়ে কথা হলো, তখন দেখবেন বাইরে থাকলে টানটা আরও বেশি হয়। সেটা আপনি পশ্চিমবঙ্গের বাইরেই থাকুন না কেন, বাংলাদেশের বাইরেই থাকুন না কেন, বা ভারতের বাইরেই থাকুন না কেন, যেই আপনি শুনবেন বাংলা ভাষার এত সুন্দর একটা টান আছে, আপনার শুনে মনে হবে আহা, একটা বাংলা ভাষা শুনলাম অনেকদিন পরে। এটা একটা হয়। তারপর যেটা বললাম যে অর্ধমগধি অপভ্রংশ, ভাষার উত্থান আর পতন, আমি যেটা একটু ডিসকাস করলাম, সেটা একরকমভাবে ভাষার উত্থান, একরকমভাবে পতন। যেটা আমি বললাম যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষা নিয়ে খুব কাজ করেছিলেন। তিনি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এত একটা মানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সমাজ সংস্কারের ক্ষেত্রে, সেখানে ভাষার ক্ষেত্রে তিনি অনেক জোর দিয়েছিলেন। এবং রামমোহন রায়ও বিভিন্ন ভাষা শিখেছিলেন, তার বিভিন্ন জিনিস নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু ভাষার ক্ষেত্রে তার একটা ন্যাক ছিল। তার কারণ কি, যে ভাষার অভিব্যক্তি, সেই জিনিসটার প্রতি তাদের ফোকাসটা বেশি ছিল। এটা আমি বলে দিলাম আমার যাদের বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি, একটা ভাষা যখন হবে সেটা ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি থাকবে, মানে ভাষাটাকে ইউজ করে আমি যে প্রশ্ন করছি আপনাকে, ধরুন একটা ইন্টেলেকচুয়াল ইনকোয়ারি যেটা আমরা বলছি,
যে ভাষাটাকে যখন আমরা অভিব্যক্তি করছি বা একটা জিনিস ধরুন আপনাদের পছন্দ হলো কি হলো না, তখন কি হয় একটা প্রশ্ন করা, ইন্টেলেকচুয়ালি একটা প্রশ্ন করা, সেটাকে আপনি কোন ভাষায় করবেন। আপনি হয়তো ইংলিশ ভাষায় সেই কোয়েশ্চেনটা করতে পারলেন, উত্তরটা আপনি পেলেন বাংলা ভাষায়। আপনি বাংলা ভাষায় কোয়েশ্চেন পেলেন হচ্ছে উত্তরটা ইংরাজি ভাষায়, বা বাংলা ভাষাতেই প্রশ্ন হলো, বাংলা ভাষাতেই উত্তরটা এলো। কিন্তু ভাষাটা নিয়ে চর্চাটা হলো, আমরা ভাষার অনুভূতিটা পেলাম বা অভিব্যক্তিটা হলো। তারপরে যদি আমি উত্থান বা মানে ভাষার বিবর্তনটা নিয়ে যদি একটু বলি, তাহলে অর্ধ মাগধী ভাষার থেকে অপভ্রংশটা এসেছিল, এবার প্রকৃত ভাষা থেকে মাগধী প্রকৃত, সেখান থেকে অবহট্ট, তারপর ওল্ড বেঙ্গলি, এরকম আছে। এবার যারা ভালোবেসে বাংলা ভাষাটাকে ইউজ করে, তারা অনেক সময় আমি দেখেছি লেখার ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে ডায়লগে যখন তারা ইউজ করছে, মানে খুব জোর দিয়ে, মানে একটা একটা আড়ষ্টতা থাকে না, বলবো আমি ভাষার আড়ষ্টতা। দেখবেন অনেক বাংলা সিনেমা আজকে হয়, ভাষাগুলো শুনে মনে হচ্ছে খুব কানে লাগছে, বা এই যে ভাষাগুলো যে এমনভাবে ইউজ হচ্ছে যেমন মনে হচ্ছে আড়ষ্ট ভাষা। অথচ সাবলীল ভাষাটা হচ্ছে, আপনি যদি সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন বা ঋত্বিক ঘটক বা তপন সিনহা, মৃণাল সেন, এদের সিনেমা যখন আপনারা দেখেন, তারা বিশেষ করে সত্যজিৎ রায়ের ভাষাটা নিয়ে খুব সুন্দরভাবে ইউজ করেছেন। এবং ঋত্বিক ঘটক আমি বলবো, মানে কোন জায়গায় মিউজিকের ইউজ করছে, কোন জায়গায় ভাষার ইউজ হচ্ছে, এত সাবলীলভাবে ইউজ হয়েছে যে ডায়লগটা শুনে আপনার মনে হচ্ছে না যে আড়ষ্ট ভাষা, একদম লুসির একটা বাংলা ভাষা যেন বয়ে চলেছে। সেই জিনিসটা জানতে গেলে আমাদের বুঝতে হবে, সেখান থেকেও ভালোবাসার জায়গা, সেটাই পড়েছে যে যারা রিয়েলি ভালোবেসে কথাটা বলতে চাইছে, তারা যখন লিখছে তারা কমিউনিকেট করছে সেরকমভাবে ডায়লগটা। তারপরে যখন তারা অ্যাক্টিং করতে যাচ্ছে বাংলা ভাষা নিয়ে, তখন এরপরে আমি যেগুলো নিয়ে আলোচনা করবো, সাউন্ডটা কিরম বাংলা ভাষা, সিলেবলস কিরম বাংলা ভাষা, বাংলা ভাষাটাকে শুনে কেমন লাগছে, আমরা যখন বলছি তখন আমাদের একটা ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে বাংলা ভাষা, যখন আমরা বলছি আমাদের ভোকাল কর্ডে বাংলা ভাষাটার সাউন্ড একরকম। এগুলো একটু ইন্ট্রিকেট ডিটেলস হয়ে যাচ্ছে, কিন্তু যখন এইগুলো নিয়ে একটা অ্যাক্টার ডেভেলপ করবে, তখন তাদের সেইগুলো নিয়েও একটু ভাবা দরকার। থিয়েটারে থাকলে এই জিনিসগুলো নিয়ে খুব চর্চা বেশি হয়, কিন্তু যারা থিয়েটারের নলেজটা নেই, এগুলো নিয়ে ধরে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে হয়তো এই যে ডায়লগ ডেলিভারি যেটা আমি বলছি, সেটা অনেকটা ইমপ্রুভ করে যাবে, এবং অডিয়েন্স যখন দেখবে সেটা শুনতেও ভালো লাগবে। আচ্ছা, এবার অনেক কিছু জিনিসপত্র আছে যে আমি একটু একটু করে জাস্ট ছুঁয়ে যাচ্ছি। একটা হয় ক্লাসিক্যাল স্টাইল, একটা হয় নন ক্লাসিক্যাল স্টাইল। এবার সেখানে প্লেন স্টাইল একটা, সেটারই একটা ইভলিউশন আছে আর কি। হ্যাঁ, এবার বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, এরকম যেন একটা বিবর্তন ঘটেছে বাংলা ভাষার। বঙ্কিমচন্দ্র খুব একটা একটু শক্ত ধরনের সাধু ভাষার দিকে ভাষাটা ছিল, সেখান থেকে রবীন্দ্রনাথের ভাষা এসছে, সেখান থেকে সত্যজিৎ রায়ের ভাষা। একটা আমরা দেখতে পারি ইন্সপিরেশনটা থেকেই যায়। একটা স্টাডি হয়েছিল যেখানে বলছে 67% নেটিভ এবং 25% সংস্কৃত এবং 8% ইন্ডিজিনিয়াস, এটা একটা ডিভিশন করা হয়েছে বাংলা ভাষার, এটা কোথা থেকে এসছে। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় একটু চর্চার বিষয়, কারণ এটা যদি একটু খতিয়ে দেখা যায়, তাহলে আরও কিছু ইনফ্লুয়েন্সেস পাওয়া যেতে পারে, বা এটার একটু তারতম্য হতে পারে। আপনারা চেষ্টা করুন, চর্চা করুন, তাহলে বুঝতে পারবেন। তবে এটা তো আপনারা জানেন যে সংস্কৃত ভাষার সাথে কয়েকটা শব্দ অলরেডি আছে। আচ্ছা, এবার যেটা আমি বলবো যে এই যে ড্যান্স, থিয়েটার, মিউজিক, ইন্টারলকিং অ্যান্ড ইন্টারফেসিং ওয়ার্ডস, মানে কি, যেটা আমি বলছিলাম যে এতদিন ধরে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে বিভিন্ন ওয়েজ অফ এক্সপ্রেশন, আউটলেটস অফ এক্সপ্রেশন, সেটা হতে পারে মিউজিক, হতে পারে সেটা হতে পারে গান যে আপনি গাইছেন, লিরিক্স হতে পারে, লিরিক্যাল পোয়েট্রি হচ্ছে, বা এই যে ড্রামা হচ্ছে, থিয়েটার হচ্ছে, বা ড্যান্স হচ্ছে। ড্যান্সের মুভমেন্টটাই বেশি আসবে, যখন আপনি কিছু গাইছেন তখন আপনার সেই ভাষার ব্যবহারটা এলো। এটা কিন্তু এটা ইন্টারলকিং অ্যান্ড ইন্টারফেসিং ওয়ার্ডস, মানে এগুলো সেপারেটলি আমি কিছু বলছি না। একটা গান গাইতে গাইতে আপনি হয়তো নাচলেন, তো সেইখানে সেটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আমরা অন্য একটা ডিসকাশন করছি, তো সেখানে আমরা এইগুলো নিয়ে ডিটেলে ডিসকাশন করবো। এখানে আমি বলছি যে কিভাবে এগুলো কানেক্টেড, মানে আমাদের ভাষাটা দিয়ে আমরা এক্সপ্রেস করছি ডিফারেন্ট আউটলেটস অফ এক্সপ্রেশন। এবার আমি বলবো যে কয়েকটা ধরন যেটা আছে, একবার মেনশন করেছি, ধরুন গীতিনাট্য, ধরুন কবিতা, পদ্য, তারপরে ওই যে ব্লাড লাইন্সের কথাটা বললাম, গদ্য বললাম, নাটক বললাম, গল্প, উপন্যাস, কবিতা, এই যে আলোচনা হচ্ছে, ডিসকাশনস যেগুলো হচ্ছে, নন ফিকশন, ফিকশন। তারপর ধরুন গীতিনাট্য তো বলেছি, আবার শ্রুতি নাটক যেটা থাকে, এরকম থাকে। তারপর ধরুন এই যে যেটা থাকে পাবলিক ওরেশন, সাবলাইম পোয়েট্রি, এখানে এইগুলো হচ্ছে বিভিন্ন ফর্মস, মানে ফর্মস বলতে বলবো বিভিন্ন ধরন।
যেখানে আপনি ভাষাটার এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছেন। তো এটা একটু বলি, ওইখানে ডিটেলে আলোচনা করবো, এখানে হালকা করে একটু বলছি। পোয়েট্রি কি হয়, মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দে লিখছেন, সনেট স্ট্রাকচার এইসব নিয়ে লিখছেন, অন্য কেউ অন্যভাবে লিখছেন, জীবনানন্দ দাশ অন্যভাবে লিখছেন। তো ভাষার যে স্ট্রাকচারটা এইভাবে নিয়ে পোয়েট্রি, মিটার, রাইম এইসব নিয়ে আমরা পোয়েট্রির একটা স্ট্রাকচার বানাই। গদ্যর অমুক একটা স্ট্রাকচার হবে, ছোট গল্পের অমুক একটা স্ট্রাকচার হবে, এইগুলো আগে থেকে ডিফাইন হয়েছিল। এবার ধরুন আজকে আমরা যেটা পড়ছি, তারা নিজেরা যেটা বুঝে যেটা লিখে গেছেন, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখে গেছেন, বঙ্কিমচন্দ্র যেটা লিখে গেছেন, শরৎচন্দ্র যেটা লিখে গেছেন, তারা সেই একটা স্ট্রাকচার মেনটেন করেছে, কিন্তু সেইটাতেই থেমে আছে আজকাল, বহু পুরনো দিনের জিনিসে থেমে আছে। আমার কথা হচ্ছে বাইরে যেটা খুব ভালো কাজ হচ্ছে, ধরুন ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা জার্মান ল্যাঙ্গুয়েজে একটা লিটারেচার লেখা হয়েছে, সেইটাকে বুঝে সেটার সাথে পোয়েট্রি কীভাবে একসাথে ব্লেন্ড করা যায়, দুটোই ভাষা, এখানে গান কীভাবে একসাথে ব্লেন্ড করা যায়, এইগুলো নিয়ে বাইরে কিন্তু খুব চর্চা হচ্ছে। মানে হচ্ছে ফর্মগুলোর মধ্যে যে সেপারেশনটা, সেটাকে ভেঙে গিয়ে এক্সপ্রেশনটা একটা কোহেরেন্ট এক্সপ্রেশনের দিকে যাচ্ছে। এবং আমার বলার মেন উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা সিনেমা নিয়ে আলোচনা করছি, যখন আমরা ফিল্ম বা সিনেমা নিয়ে আলোচনা করছি, তখন বাই ডিফল্ট এটা এমন একটা আর্ট যেখানে সব জিনিসগুলো একসাথে মিশে যাচ্ছে, তার সাথে সাথে ক্যামেরার একটা ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল কমিউনিকেশনের চলে আসছে। তো সেইখানে আমাদের খুব এক্সপেরিমেন্টেশনের সুযোগ থাকে। আমরা একের পর এক সিনেমা বানিয়ে যাচ্ছি, এগুলো কিছু বুঝতেই পারছি না, এগুলো ইউজ করতে পারছি না, জাস্ট মনে হচ্ছে একটা বানিয়ে দিলাম, কিছু একটা বানিয়ে দিলাম। আমাদের মনে হচ্ছে এই সিনেমাটা যখন আমরা দেখছি আজকে আমাদের কাছে কেন ধরা দিচ্ছে, তার কারণ ওনারা ইউনিভার্সাল যে নলেজটা, যে জিনিসটা বললাম, এই যে কোহেরেন্ট কমিউনিকেশন বা সিনেমার ল্যাঙ্গুয়েজটা, এইটা বুঝে ওনারা সিনেমাটা বানিয়েছেন। সেই ল্যাঙ্গুয়েজটা ওটাই সিনেমা, সেটা আস্তে আস্তে মানে ইভলিউশন হচ্ছে, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়নি। এবার কি হচ্ছে, আজকে যখন গোদার্দ একটা সিনেমা বানাচ্ছেন, যখন মানে ভিডিও আর্টের মতো সিনেমাটা দেখতে লাগছে, কিন্তু সেটা সিনেমা না ভিডিও আর্ট, সেটা নিয়ে যুক্তিতর্ক করার একটা জায়গা থাকছে। তার কারণ গোদার্দ এত সুন্দর সিনেমাটা বোঝেন, সিনেমার থিওরি উনি অনায়াসে ভাঙতে পারছেন। এবং আমি নিজেও করে দেখেছি, যেহেতু আমি জানছি, আমি জানি এইখানে আমি এটা ইউজ করছি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো যে প্রিসাইজলি এখানে এটা ইউজ কেন হচ্ছে। সিনেমার যে ল্যাঙ্গুয়েজটা আছে বাই ডিফল্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে অন্য সব ল্যাঙ্গুয়েজগুলো এসে মিশছে, এটা আমরা আগের দিন আলোচনা করছিলাম। তো সেখানে যখন হবে বাংলা ভাষাটাকে আমরা এক্সপ্রেস করার জন্য ইউজ করছি, সিনেমার ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ভাষাটা, ল্যাঙ্গুয়েজ বা ভার্বাল কমিউনিকেশনটা একটা পার্ট। সেটা আপনি কীভাবে দেবেন, সেটা হচ্ছে ডায়লগের থ্রুতে দেবেন, ডায়লগের থ্রুতেই দেবেন। আর বিভিন্ন ডায়লগ ছাড়া আর তো সেরকম কিছু নেই। আর বিভিন্ন কিছু ইডিয়মস, ফ্রেজ যেগুলো আপনি ইউজ করতে পারেন, সেটা ডায়লগের মধ্যে আপনি ইউজ করতে পারেন, বা ওই যেটা বললাম ফিগার্স অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এবার চর্যাপদ আর বৈষ্ণব পদাবলী, এই দুটোতে কিন্তু, এই দুটোর বাংলা ভাষাতে খুব ভূমিকা আছে আর কি। বাংলা ভাষার এই যে বিবর্তনের ক্ষেত্রে চর্যাপদ আর বৈষ্ণব পদাবলী, এগুলোর কিন্তু বেশ ভূমিকা আছে। এবং ভাষাও যেরকম, ভাষার ভাবের কথাও বলব, মানে ভাষাতেই শুধু ভূমিকাটা আছে এরকম কোনো কথা নেই, সেটা ভাষার অভিব্যক্তির যে ভাব, সেখানে একটা বিবর্তনের ভূমিকা আছে। তারপরে যে জিনিসটা বলুন, লিঙ্গুইস্টিক, সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এবং এই জিনিসটা কি আমি ডিটেলে পরে বলবো, এই নিয়ে প্রচুর আমরা ডিসকাশন করব। এখন জাস্ট আপনারা নামগুলো জেনে রাখুন, এটা ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড। আচ্ছা, ভাষাকে এক্সপ্রেস করার বিভিন্ন উপায়। আমাদের বাংলা ভাষায় অনেকগুলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছিল, অনেক ভাষা আন্দোলন হয়েছে, এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে একটা স্বীকৃতি দেওয়ার একটা কথা হয়েছে। আমাদের জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ওখানে আন্দোলন করা হয়েছে। তো এইসব জিনিস নিয়ে আগে চর্চাটা খুব হতো। এবং আপনারা একটা জিনিস দেখেন, ব্রিটিশরা যখন এসেছিল, তখন বাংলা ভাষার মধ্যে তারা একটা সিমিলারিটি পেয়েছিল অবজেক্টিভলি। তারা যখন বাইরে থেকে এসে শুনছে, ম্যাক্সিমাম সাউন্ডটার উপরে বেস করি, তাদের শুনে একরকম মনে হয়েছিল, যার জন্য বাংলা ভাষার প্রতি ব্রিটিশরা একটু আকৃষ্ট হয়েছিল। তো সেই জায়গা থেকে দেখলে বাংলা ভাষার যে সাউন্ডটা, মাধুর্য, যেটা আমি বলছিলাম ভাষার মাধুর্য, সেটার একটা বড় ভূমিকা আছে। এবং সেটাকে কীভাবে অভিব্যক্তিতে ইউজ করা, সেটার একটা বড় ভূমিকা। এবং যখন আমরা লিখছি থ্রু ওয়ার্ডস, তখন একরকম, যখন আমরা উচ্চারণ করছি, সেটা কীভাবে আমরা ভয়েসের যে ইন্টোনেশন, মডিউলেশন, সব কিছু নিয়ে ভাষার যে অভিব্যক্তি হচ্ছে অ্যাজ একজন অ্যাক্টরের ক্ষেত্রে, সেইখানে আমরা দেখতে পাবো যে ভাষার কতটা মাধুর্য। শুধু মাধুর্যের কথাই আমি কিন্তু বলছি না,
আরও যে জিনিসগুলো থাকে ভাষার লাবণ্য, ভাষার রুক্ষতা, যখন আমরা ভাষাটাকে ইউজ করছি সেটার অভিব্যক্তির রুক্ষতা, যখন আমরা ইউজ করছি ভাষার অভিব্যক্তির লাবণ্য, ঔদ্ধত্য, এইগুলো সব আমরা ভাষার থ্রু দিয়ে এক্সপ্রেস করছি। কিন্তু আবার আমি বলছি এটা কিন্তু ভার্বাল কমিউনিকেশনটার মধ্যে পড়ছে। এগুলো আরও ভালোভাবে ইউজ করা যায় অন্যভাবে। তাহলে আমরা বললাম যে ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এবং রাইটিং, এখানে এই জিনিসগুলো বলেছে। এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্লোবাল স্টেজে বা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সিনারিও বা গ্লোবাল স্টেজে কোন জায়গাটায় এটা থাকে, মানে কোন জায়গাটায় ফিট করে বাংলা ভাষাটা, যেটা আমি একটু বললাম যে শুনতে ভালো লেগেছিলো যারা বাইরে থেকে আসছে তাদের একরকম, সেটা কেন, তারপরে যারা রিসার্চ করছে খুঁজে পাচ্ছে হয়তো এরকম কোনো অ্যানসেস্ট্রি আছে, এরকম কোনো ব্যাপার আছে, এখান থেকে হয়তো একটু এসেছিলো, এরা এসেছিলো ইনফ্লুয়েন্সেস, যেগুলো আগে আসে ডিসকাস করছি। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে বাংলা ভাষা এখন যদি আমি কন্টেম্পোরারি দেখি, এখন যেটা লোকে ডিসকাশন করছে যে মানটা খুব নেমে গেছে, মানটা খুব নেমে গেছে, দিস ইজ দ্য কমন ডিসকাশন। আমার কথা হচ্ছে যে মানটা নেমে গেছে থেকেও বোঝার থেকে আগে কি ছিল এবং মানটা এখন কি হয়েছে, কিভাবে সেটা নেমেছে, কোন কোন ওয়ার্ড চয়েসেসগুলো আমরা নিয়ে কথা বলছি, গ্রামারটাকে কীভাবে ইউজ করা হচ্ছে, এইগুলোর দিকে আপনারা একটু ভাবুন, একটু অবজার্ভ করুন। এগুলো যদি আপনারা করেন তাহলে দেখতে পাবেন যে আমরা আগে নর্মালি সাবলীলভাবে যে ভাষাগুলো বলতাম বা এখন একটু অ্যারিস্টোক্র্যাটের মধ্যে যে ভাষাটা থাকে সেটা একরকম, বা বুর্জোয়া সোসাইটির মধ্যে একরকম থাকে, সাধারণ মানুষের একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো সেখানে ভাষার ব্যবহারটা কীরকমভাবে হচ্ছে। সিনেমার ক্ষেত্রে আমি কেন বলছি দেখুন, এই জিনিসটা বোঝা, এটা হচ্ছে আমি নতুন একটা টার্ম এটার জন্য বলতে পারি, ল্যাঙ্গুয়েজের অ্যাওয়ারনেসটা কেন জরুরি। আজকে আমরা সিনেমাগুলো আমাদের দেখে ভালো লাগে না, ভালো লাগে কেন, আমরা এই যুগের একটা গল্প বলছি, তার একটা ডায়ালেক্ট থাকবে তো, মানে সেই ভাষাটা যখন আমি বলছি তার একটা ডায়ালেক্ট থাকবে, সেই সময়ের ভাষার একটা থাকবে। এটা যদি ওই রিজিয়নের ভাষা হয়, এটা নিয়ে আমি একটু পরে আসছি, সেই রিজিয়নের ভাষার মধ্যে আমাদের দেখি বিভিন্ন বিভিন্ন রিজিয়নে তুই এটা করেছিস কেন এরকম একটা বাংলা বলতে পারে, তুই এটা করেছিস কেন এরকম একটা বাংলা বলতে পারে। সেখান থেকে আমরা বুঝতে পারি এই লোকটা কোন জায়গা থেকে বিলং করে, ডেমোগ্রাফিক্সটা কী। তো এইগুলো আমাদের বুঝতে হবে, যেটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে করা দরকার। সেটা হচ্ছে যে এই জায়গাটার গল্প যদি আমি বলি, সেই জায়গাটার লোকটা কিন্তু যদি কথা বলে তাহলে সেরকমভাবে ভাষা নিয়েই বলাটা উচিত। তো সেই ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার। আচ্ছা, বাংলা এমনিতেই পারে, বাংলা দেখানোর খুব একটা প্রয়োজন হয় না। ওই জন্য যারা বাংলায় এসে বেশি লেখনদারিটাকে প্রচলন করে তারাই হয়তো কোথাও না কোথাও বাংলা ভাষাটাকে অ্যাফেক্ট করেছে। তার জন্য অনেক অন্য স্বার্থসিদ্ধি ব্যাপার আছে যেগুলো নিয়ে আমি অন্যান্য শোতে ডিসকাশন করছি, আপনারা কমেন্ট করলে আমি আরও ডিটেলে বলবো, তবে সেখানে আমরা যাচ্ছি না। আমরা এখন বলছি বাংলা ভাষার মাধুর্য, ঔদ্ধত্য, রুক্ষতা, লাবণ্য, এগুলো নিয়ে কথা বলি। এবং যখন আমরা সেটাকে ইউজ করছি আমরা একটু জেনে করি, তাহলে দেখবেন ভাষাটাকে একদম বিলুপ্ত হয়ে যাবে। আমরা একটা কিছু বললাম, আমরা জানি যে আমরা রুক্ষতার জন্য এক্সপ্রেস করলাম, তাহলে সেই যে লোকটাই যখন অভিব্যক্তি করবে একটা অ্যাক্টিংয়েরই পার্ট হয়ে যাচ্ছে বা এক্সপ্রেশনের পার্ট হয়ে যাচ্ছে, তখন আর কি হলো, আমরা মানুষ হিসাবে খারাপটা হয়ে যাচ্ছি না, ওই জায়গাটায় আমরা ওই জিনিসটা এক্সপ্রেস করছি। তারপরে আমরা জানি আমরা নিজেরা মানুষ হিসাবে কি, সেটা অন্য কাউকে এসে বলতে হবে না যে আপনি কি। আচ্ছা, এবার আমরা বলবো ভাষার কনটেক্সট, ভাষার সাবটেক্সট, এগুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি। রিডিং বিটুইন দ্য লাইন্স, এটা একজন ডিরেক্টরের খুব বড় কাজ, রিডিং বিটুইন দ্য লাইন্স, এবং এটা থিয়েটারের ক্ষেত্রেও আমি তাই বলবো। এবং সেই জিনিসটা হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে, মানে এটা কাউকে ধরে বসে পড়ানো যায় না, এটা কাউকে মানে পুঁথিগত বিদ্যা দিয়ে শেখানো যায় না, এগুলো লাইফ এক্সপিরিয়েন্স। এবং প্রচুর সিনেমা দেখলে, প্রচুর ভালো কাজ দেখলে ফুটে ওঠে অভিব্যক্তির ক্ষমতা, সেই জন্য সেইটাকে বুঝতে হবে। তারপরে বলবো পদ্যের বিবর্তন কিভাবে হলো, আগে কিরকম পদ্য হতো, এখন কিরকম পদ্য হচ্ছে, ছড়া, পদ্য, ছড়া, কবিতা, এগুলো কি বিভিন্ন জিনিস, গদ্যের কি বিবর্তন হলো, গদ্যের আগের এখন তুমি করিবেক নাই এরকম একটা কথা হতো, এখন হচ্ছে তুমি করবে না, এই যে একটা বিবর্তন হলো ভাষার ল্যাঙ্গুয়েজে, এইগুলো থাকে। আদার ধরনের কি বিবর্তন এসছে যেটা একটু বললাম। কালচারাল, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল, আর্টিস্টিক, এই কনটেক্সটগুলো দিয়ে আমরা যদি একটু ভাষাকে দেখি, একটা হচ্ছে কালচারাল মানে সাংস্কৃতিক, সোশ্যাল মানে সামাজিক, ইন্টেলেকচুয়াল মানে একটু কি বলবো বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে যদি আমরা একটু খতিয়ে দেখি আর কি, আর্টিস্টিক মানে শৈল্পিক, আর ভাষার অলংকার, এইগুলো নিয়ে আমাদের একটু ডিসকাশন করাটা উচিত। সেটার এক্সাম্পলস বাংলা ভাষায় প্রচুর আছে। আমি বলছি অ্যাওয়ারনেসটা বেশি জরুরি। হয়তো আপনি জানেন এটা আছে, কিন্তু কেন এটা আছে, কিভাবে সেটা ইউজ হয়েছে, সেইটুকুনি যদি একটু অ্যাওয়্যার আমরা বেশি হতে পারি, আমরা নিজেরাও এটাকে ভালোভাবে ইউজ করতে পারি।
আচ্ছা, বাংলা সংস্কৃতির থেকে যারা দূরে আছে তারা কেন দূরে আছে এবং তাদের ভাষাটা কিভাবে ইউজ হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছি, এইগুলো নিয়ে আপনি একটু দেখবেন। ওরা কিন্তু অনেক সময় অথেন্টিসিটিটাকে ধরে রেখেছে, অথচ এখানে, এবং আমি একটা জিনিস আপনাদের আজকে বলতে চাই, আমি রিসেন্টলি দেখছিলাম, কিছু আগেও কিছু শুনেছিলাম, এখন দেখি বাংলাদেশে বাংলা নিয়ে রেসপেক্টফুলি এত চর্চা হচ্ছে, ওয়ারাস কলকাতায় হচ্ছে না। মানে বাংলাদেশিরা বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন ব্যান্ড বলুন, গান লেখা বলুন, ওরা বাংলা ভাষাটাকে রীতিমতো রেসপেক্ট করে কিন্তু খুব ভালোভাবে চর্চা করছে। ওয়ারাস কলকাতায় কিন্তু কম্পারেটিভলি সেরকম হচ্ছে না, যেটা আগে হতো। আমাদের কিন্তু দুটো বাংলাকেই একসাথে বাংলা ভাষা নিয়ে চর্চা করতে হবে, এটা আমাদের একটু খুব ভাবার বিষয়। তারপর ধরুন ড্রামা যখন আমি বলছি তখন লিটারেচারের সাথে অ্যাক্টিং হলো। তারপর ধরুন আমরা ল্যাঙ্গুয়েজ যখন বলছি তখন ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাক্টিং হলো। আবার যখন ড্যান্স আমরা বলছি তখন ড্যান্স হচ্ছে ইমোশন এক্সপ্রেস থ্রু মোশন অ্যান্ড মুভমেন্ট, সেগুলো আমাদের থাকে। সং যখন আমরা বলছি, যখন একটা গানের কথা বলছি তখন গানের মধ্যে দিয়ে থাকে, দেখুন সুর থাকছে, ছন্দ থাকছে, শব্দ থাকছে, লয় থাকছে, মাত্রা থাকছে, গানের যে স্বর, মানে অভিব্যক্তির জন্য যে গানের স্বর, কোমল মৃদু না কিরম হবে, মুক্ত কণ্ঠে খোলা মনে গাইছে, মানে খোলা ভাবে গাইছে নাকি একটু চেপে গাইছে। তারপর আমাদের যে ভাষা কীভাবে ইউজ করছে, কীরকম ভাষা ইউজ করছে, মানে একদম খুব আড়ষ্ট ভাষা না সাবলীল ভাষা, এগুলো আপনারা দেখুন গানে কীভাবে ইউজ হচ্ছে, গীতিনাট্যে কীভাবে ইউজ হচ্ছে। সেখানে আমার সেই লিটারেচার, মিউজিক, গান, মানে গানের যে জিনিসগুলো বলবো সেইগুলো মিশে গেছে লিটারেচার আর শব্দের সাথে। এবার সিনেমা সিরিয়ালের যে ভাষাগুলো ইউজ হচ্ছে সেটা কেন, কারা লিখছে, তারা কেন এরকমভাবে লিখছে, তারাও যদি এই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন তারাও কিন্তু অনেকটা কিছু শিখতে পারবেন আর কি। যে আপনারা ভাষাটাকে নিয়ে আর একটু ভাবার স্কোপ করেন, এই মানে আপনারা যদি ভাষাটাকে নিয়ে এইভাবে লিখতে থাকেন তাহলে এইটা দেখার পর আপনারা একটু চর্চা করে মনে হলো আহা, তাহলে তো ভাষাটা হয়তো এরকমভাবে যদি আমি এক্সপ্রেস করি একটু শুনতে বেটার লাগবে। এইভাবেই লেখনীটার আস্তে আস্তে বিবর্তনটা হয়। শুরুতে হয়তো একজন যেভাবে লিখছে 5 বছর পরে গিয়ে সে সেভাবে লিখছে না, তার কারণ অ্যাজ এ হিউম্যান বিইং সে আস্তে আস্তে গ্রো করছে এবং তার ভাষার অভিব্যক্তি যেটা সেটা সে কতটা দেবে, মানে ব্রেভিটি, সেটা সে শিখছে এবং কতটা এলোকুয়েন্স, রেটোরিক, এগুলো সে শিখতে পারছে। তো সেইখানে একটা গোটা ব্যাপার আছে। ঠিক আছে, এবার এবার সিনেমাতে আরেকটা জিনিস আছে, দেখুন একটা ব্যাপার হচ্ছে যে সিনেমাতে ভাষা ঠাষা এগুলো নিয়ে তো আমরা একটা আলোচনা করছি। এবার সেখানে আপনি যদি প্লট স্ট্রাকচারও দেখেন, আমি কেন এগুলো বলছি, কেন সিনেমাটা একটা দৈনন্দিন জীবনের পার্ট হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে সমাজে দেখবেন যারা একটু বয়স্ক লোকজন আছেন তারা আজকাল সিনেমাটায় খুব একটা টাইম স্পেন্ড করেন আর কি। তো সেখানে আমরা যদি একটু এইগুলো নিয়ে আলোচনা করতে পারি, এই ভিডিওটা যদি তাদেরকে একটু দেখান তাহলে তারা হয়তো একবার চিন্তা করতে শুরু করবে। হ্যাঁ, তো সিনেমার যে টপিকগুলো এমনভাবে ইউজ করা হচ্ছে যে তার মধ্যে এই জিনিসটা যাতে বেশি থাকে, সেগুলো চল করা হয় আর কি, ওপর থেকে বলা হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়, মানে বানানো হয় আর কি। কিন্তু সেখানে আপনারা দেখতে পারবেন যে ধরুন একজন পড়াশোনা জানা ছেলে, শিক্ষিত ছেলে, তাকে কী ধরনের কাজ দেওয়া হচ্ছে এবং তারপরে তার সেই শিক্ষাটাকে নিয়ে মার্কেটিং করা হয়, কিন্তু সেই কাজটা করছে, মানে এমন একটা ভাব দেওয়া হয় নিরমন্নতার জন্য যে সে, তার ওই শিক্ষাটার কোনো মূল্য নেই, সেই যে এইখানে অমুক কাজটা করছে সেইটা হচ্ছে সেটার বেশি প্রাধান্য, এরকম একটা কালচার দেখবেন এসে গেছে। এবং সেটা কীভাবে এসছে পরে যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে আমি ডিটেলে এক্সাম্পলস দিয়ে বোঝাবো, কিন্তু এটা একটা মেন্টালিটি চলে এসছে। অমুক জায়গা থেকে একটা খুব ভালোভাবে শিক্ষিত হয়ে একজন কাজ করতে এলো, ওই সব শিক্ষা দীক্ষা নিয়ে অ্যাকচুয়ালি ভেতরে তাচ্ছিল্য হচ্ছে, বাইরে যেটা দেখালো ওই যে কাজটা করছে ওইটুকুনি নিয়ে হলো, পরে তার শিক্ষাটা নিয়ে একটা মার্কেটিং করে দিল, ও তো শিক্ষিত। প্রকৃত শিক্ষা কী? ভাষা, ভাষাটাকে আমি কতটা শিখলাম এবং ভাষাটাকে কতটা ইউজ করলাম, সেগুলোও কিন্তু শিক্ষার একটা বড় পার্ট। ঠিক আছে, আচ্ছা, ফিলোসফি থাকছে, এটা আমি আগে বলেছি, আরেকবার বলে দিচ্ছি। ফিলোসফি থাকছে, আপনি যখন ভাষার অভিব্যক্তি করছেন আপনার মানুষ হিসেবে একটা ফিলোসফি, আর্টিস্ট হিসেবে একটা ফিলোসফি, এই অভিব্যক্তির একটা ফিলোসফি, সেটা রইল। ল্যাঙ্গুয়েজ তারপরে এলো, কোন ল্যাঙ্গুয়েজে আপনি বলছেন, এক্সপ্রেশন টু ভেরিয়াস আর্ট ফর্মস, যেটা বললাম আউটলেটস অফ এক্সপ্রেশন, ঠিক আছে, সেটার তারপরে কোহেরেন্সটা আসছে। এগুলো কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স, মানে প্রচুর দারুণ দারুণ লেকচার আমি দিয়েছি ওভার দ্য ইয়ার্স, সেই টিচিং এক্সপিরিয়েন্স, থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স, এবং বিভিন্ন টিচার্স এবং সিনেমাটিক যারা প্রফেশনালস, আর্টিস্টিক প্রফেশনালস, তাদের সাথে দীর্ঘদিন ধরে মানে ডিসকাশন করার ফল এটা, এবং খুব হাই লেভেল, দিস ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। আপনারা যারা মানে মনে করছেন এটা নিয়ে একটু চর্চা করবেন তারা করুন, কারণ যেটা আমি এখানে দিচ্ছি, অনেকে আমায় বলছে যে আমি এমনিই কেন দিয়ে দিলাম, কারণ এর জন্য অনেক লোকে লাখ লাখ টাকা চার্জ করে, বা অনেকে তো কোটি কোটি টাকা চার্জ করে।
আবার হাজারেও মানে কেউ কেউ আছে যেটা খুব কম সময়ের জন্য হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নেয়। বাট যে এডুকেশনটা আমরা দিচ্ছি, মানে এখানে আপনারা যে এডুকেশনটা পাচ্ছেন, সেটা আমি খুব মানে সরলভাবে বলছি, কিন্তু এটা কোটির এডুকেশন। মানে এই জিনিসটা যদি আপনি বম্বেতে গিয়ে দেন, তাহলে এখানে 5 কোটি 10 কোটির নিচে তো কোনো কথাই হবে না, কম করে বলবেন। সেইখানে এটা যখন দিচ্ছি, তখন খুব সাধারণ মানুষের মধ্যে থাকা উচিত এমনি পেয়ে গেলাম। এটাই যদি কেউ টাকা নিয়ে দিত, তাহলে হয়তো সে সেরকম একটা মানে অন্যরকম পদে করতো। আমি সেটার প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের এখানে এডুকেশনটা বা এইগুলো নিয়ে আলোচনা করার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাটাকে ওভারঅল আবার একটা পুনরুজ্জীবন বা একটা উন্নতির দিকে, উত্তরণের দিকে নিয়ে যাবো। তো সেইখান থেকে যদি আমি এটাকে এমনি ফ্রিতেও ইনভেস্ট করতে পারি, তাহলে আমার কাছে এটা কোনো ব্যাপার না। অন্য কেউ যদি এটা থেকে উপকৃত হন, কিন্তু কোয়েশ্চেনগুলো করুন, তাহলে গিয়ে আপনারা সলিউশনসগুলো পাবেন, প্রবলেমের মধ্যে আটকে থাকবেন। ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা করবো। এবার মানুষের কিছু ধরন থাকে বা কাজের ধরন। একটা স্পেকট্রামের একটা এন্ডে হতে পারে আত্মমগ্নতা, আরেকটা স্পেকট্রামের আরেকটা এন্ডে হতে পারে হচ্ছে সমাজ মনস্কতা। এবার তার মাঝখানে কোথাও একটা থাকতে পারে, এটা আপনারা একটু দেখবেন যে আত্মমগ্নতা হতে পারে, সমাজ মনস্কতা হতে পারে, তার মাঝখানে কোথাও একটা থাকলো। সে যখন এক্সপ্রেস করছে, তার কোথাও না কোথাও সেটা কিন্তু কাজে ধরা পড়ে, বা তার পার্সোনালিটি ওটা আছে, কাজে হয়তো সে একটু ডিসক্রিপেন্সির মধ্যে রয়েছে। সে হয়তো পুরোপুরি যখন এক্সপ্রেস করতে যাচ্ছে, যারা রিয়েলি মানে খুব বিদ্বান লোকজন, তারা কিন্তু ওটা ঠিক বুঝতে পেরে যাবে। ওটা আছে বিশুদ্ধ প্রকৃতি মুগ্ধতা। সেইটা আমি অন্য একটা শোতে এটা বলেছি যে প্রকৃতির সাথে যে আমাদের রিলেশনটা, সেটাকে আমাদের যদি আরেকটু স্ট্রং করি, তাহলে নেচার ক্যান টিচ আস সো মাচ। এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি। নেচারে যদি আমরা গিয়ে একটু অবজার্ভ করি, তাহলে এই যে প্রকৃতির বিভিন্ন জিনিস, মানুষ ছাড়া যে আমাদের জীব ও জড় এরা যে আছে, এদের যে একটা নিরন্তর লীলা চলছে না, সেটা দেখে আমরা অনেক কিছু রসদ পেতে পারি। গল্প লেখার, জীবনের পদ্য লেখার, কবিতা লেখার দরকার নেই সাথে কেউ থাকতে হবে। আমি একটা জিনিস যেটা বারবার আজকে বলি, যে জিনিসটা সমাজে দেওয়া হয়েছে এবং আমি জানি এটা দেওয়া হয়েছে, একটা জায়গায় আপনি যাচ্ছেন, ধরুন একটা নিরিবিলি জায়গা, সেখানে গিয়ে একা আপনি একটু ধরুন 10 মিনিট 15 মিনিট নীরবতার সাথে নিজের সাথে নিজে একটু সময় দেবেন, সেইটাকে নিয়ে একটু হেয় করা হয়, তাচ্ছিল্য করা হয়। আপনি আগে আমাদের ভারতের ইতিহাসে যেটা ছিল ট্র্যাডিশন বলবো না, সেটা খুব মডার্ন ছিল, কিন্তু আগে ছিল, এখন আস্তে আস্তে সেটা বিলুপ্ত হয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা লোকে একটা জায়গায় ধ্যান করে যেত, এবং ধ্যানটাকে সে এমনি এমনি করছে না, এই যে কসমিক নলেজটা সে গ্যাদার করছে, সেটা যদি সে নাও করে, আপনি 15 মিনিট গিয়ে একটা জায়গায় নিরিবিলিতে বসুন, মাইন্ডফুলনেস যেটা নিয়ে আজকে এত কথা হচ্ছে, সেটা করুন, তাহলে দেখবেন আর্টিস্ট হিসাবে আপনার যে অবজারভেশন বা এই যে সারাউন্ডিংসের প্রতি আপনার যে মানে কী বলবো, আপনার যে অ্যাওয়ারনেস, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেটা যখন আস্তে আস্তে বাড়বে, তখন আপনার কাজে সেটা ফুটে উঠবে, আপনার লেখাতে সেটা ফুটে উঠবে। একটা কথার মধ্যে আপনি হয়তো আগে এই জিনিসটা মানে এড়িয়ে যেতেন, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে মানুষটা কি বলতে চাইছে, সে কি ভাবছে। তখন কি আমাদের মধ্যে ঝগড়াঝাটি অনেক কমে যায়, কাজটা আমাদের খুব সমৃদ্ধ হয়। এবং এটা বাংলা সাহিত্যে খুব ছিল বলে সেটা নিয়ে চর্চা করাটা প্রয়োজন, সেটা বিলুপ্ত হয়েছে। ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আমি হয়তো কোনো কোর্স হয়তো করবো বা শো করবো, বা এখানে যেটা আমি বলছি সেটা ক্রিয়েটিভ রাইটিংয়ের একদম বেসিক আপর। তো এখান থেকে আপনারা যদি ক্রিয়েটিভ রাইটিং নিয়ে অনেক কিছু নিতে চান, ইউ ক্যান এক্সপেরিমেন্ট। আচ্ছা, উন্মুক্তিটা উদযাপন করার পথ, মানে এই যে ভাষার উন্মুক্তি, অভিব্যক্তির যে উন্মুক্তি, মানুষ হিসাবে আমরা যে পাচ্ছি সেটার যে উন্মুক্ত হওয়া, সেইটা যখন আমরা এক্সপ্রেস করি একটা আর্ট ফর্মের মধ্যে দিয়ে, ভাষা তো তার একটা নিমিত্ত মাত্র, তখন আমাদের কাজটা অটোমেটিক্যালি সমৃদ্ধ হবে। এটা একটা বললাম। আরও কিছু জিনিস বলবো, অবজেক্টিভিজম, সাবজেক্টিভিজম, এগুলো নিয়ে কথা হবে। তারপর ধরুন লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম, এগুলো নিয়ে কথা বলবো। সঙ্গীত যদি বলি, সঙ্গীত কী ধরনের সঙ্গীত, কী কী সাহিত্য আছে, এবং ডায়ালেকটিক্স নিয়ে কথা বলতে হবে। হেগেলের ডায়ালেকটিক্স থিওরি নিয়ে আমরা কথা বলবো, ডায়ালেক্ট নিয়ে আমরা কথা বলবো। এগুলো আস্তে আস্তে যত ডিসকাশন হবে, আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। বিভিন্ন ধরনের গান যখন আসবে, তখন আমরা বলবো উচ্চাঙ্গ সঙ্গীতের কথা, ভাটিয়ালির কথা, পল্লীগীতি, লোকগীতি, এরকম বিভিন্ন ধরন আছে। বাউল গান, সেটাও লোকগীতি, পল্লীগীতি, এর মধ্যে কোথাও পড়বে বা পড়বে না, বা কোথাও আমরা ইভলিউশন করতে পারি, এইগুলো আছে। এখন ইভলিউশন করতে গিয়ে আমি কিন্তু বলছি না লাল লাপ্পা গান, মানে আমি একটা নতুন কিছু করতে গিয়ে করে দিলাম লাল লাপ্পা, সেটা কিন্তু আমি বলছি না। বুঝে শুনে রেসপেক্টটা দিয়ে সেটার একটা নতুন ফর্মে করা, যেটা বাইরেও হয়, সেখান থেকে দেখে আমি শিখতে পারি।
আচ্ছা, এবার বাংলা ভাষা যদি আমি বলতে চাই, যেটা আমি বলেছি ব্যাকরণ, গ্রামার, সেটা বিভিন্ন যেটা গ্রামারে থাকে বাংলা ভাষাতেও উদাহরণ আছে, সন্ধি আছে, সমাস আছে, ইডিয়মস আছে, অলংকার আছে, ভাব আছে। তো একটা হচ্ছে বাংলার যে স্ট্রাকচারাল যে ল্যাঙ্গুয়েজটার যে স্ট্রাকচারটা সেটা কী দিয়ে হচ্ছে, সেগুলোর জন্য এই জিনিসটা। আর ভাবটা হচ্ছে সেই স্ট্রাকচারগুলোকে একসাথে মিশিয়ে যেভাবে আমরা অভিব্যক্তি করছি, সেটা হচ্ছে ভাষার ভাবটা। সেটা অ্যাক্টিভ ভয়েসে হলে একরকম হবে, প্যাসিভ ভয়েসে হলে একরকম হবে। এবার সন্ধি সমাস হলে আমরা অনেক কিছু কনডেন্স করে দিতে পারি একটা লাইনের মধ্যে, সেগুলো হচ্ছে বাংলা ভাষার অভিব্যক্তি। এগুলো নিয়ে আগে চর্চা হতো, এখন একটু কম হচ্ছে। অক্ষর, সংখ্যা, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো নিয়ে জানতে হতে হবে, তাই না? কোনটার মানেটা কি, এই শব্দটার সাবস্টিটিউট হিসেবে আমরা এই শব্দটা কীভাবে ইউজ করতে পারি। সিম্বল, সাউন্ড আর মিনিং, এরকম যদি আমরা একটা ট্রিনিটি ধরি, এরকম একটা ট্রায়াঙ্গেল, তাহলে সিম্বল আছে, সাউন্ড আছে আর মিনিং আছে। ভাষার একটা সিম্বল অ ক খ, যেটা আমরা বলছি, যদি আমরা সিম্বলটা নিই, সেই মিনিংটা অ ক খ মিলে আম নিয়ে যে একটা হলো, সেটা নিয়ে আমরা করলাম। সাউন্ডটা, এই যে আম, আম যে সাউন্ডটা করলাম, সেটা একটা সাউন্ড। বাংলা ভাষাটা শুনে কেমন লাগছে? তো আমি তোমাকে ভালোবাসি, বা বাইরের কোনো ইউটিউব চ্যানেল দেখলে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বেঙ্গল ইজ মাছ মিষ্টি নয় আমি তোমাকে ভালোবাসি, এইগুলো হচ্ছে কমন। আর রসগোল্লা, এইগুলো হচ্ছে ব্যাপার। রসগোল্লা যখন বলছি, একটা সিম্বল, একটা সাদা কিছু থাকবে বা বেকড রসগোল্লা থাকবে, সিম্বল একটা, বা রসগোল্লা, সেটা একটা সিম্বল, কনোটেশন নিয়ে বললাম, সেগুলো নিয়ে পরে বলছি আমি। আরেকটা হচ্ছে রসগোল্লা, রসগোল্লা, এই চারটে এই যে ইউজ করলাম, একটা সিম্বল। মিনিং, রসগোল্লা কি, একটা মিষ্টি যেটা আমরা খাই, তার মধ্যে রস থাকে, দেখতে গোলাকৃতি, সেটা হচ্ছে রসগোল্লা। আর সেটা যখন ইউজ করছি, রসগোল্লা, এইগুলো মিলে হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যখন একজন কেউ শুনবে, সে শুনলো রসগোল্লা, এরকম একটা জিনিস দেখতে হয়, সেটা খায়, সেটা হচ্ছে মিষ্টি। অভিব্যক্তি হলো, স্ট্রাকচার হলো। ইমার্শন অফ ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল অ্যান্থ্রোপোলজি, এগুলো নিয়ে আরও ডিটেলে একটু একটু হাই এন্ড হয়ে যাবে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্স আছে, ব্রাহ্ম, হিন্দু, বৌদ্ধ। ব্রাহ্ম সমাজ নিয়ে আমি প্রচুর ডিসকাশন করব। রামমোহন রায় ব্রাহ্ম হিসাবে অনেক কাজ করেছিলেন। ব্রাহ্ম চার্চ আছে শান্তিনিকেতনে, আপনারা দেখতে পাবেন। এবং ব্রাহ্ম হচ্ছে একটা মনোথেইস্টিক রিলিজিয়ান হয়েছে, মানে খ্রিশ্চান ধর্মের আদলে হিন্দু ধর্মের মূর্তি পূজাটাকে একটু ছেড়ে দিয়ে, এটাকে আমি খুব হালকাভাবে বলছি, ব্রাহ্ম ইজ মানে খুব চর্চা করার বিষয়। আমি নিজে ব্রাহ্মর মতো জীবনযাপন করেছি, তো যার জন্য আমি আরও ভালোভাবে এটা নিয়ে বলতে পারবো। মানে মূর্তি পুজো না করে আপনি হিন্দু ধর্মের নির্যাসটাকে নিয়ে খ্রিশ্চান ধর্মের সাথে একটা সিমিলারিটি নিয়ে ব্রাহ্মণ কিছু ফিলোসফি আছে, তার কিছু হিমস তৈরি হয়েছে খ্রিস্টান হিমসের আদলে, সেরকম কিছু করে ব্রাহ্ম ধর্মটা তৈরি হয়েছে। এবং যারা বোঝে না তারা এটা নিয়ে চর্চা করে, কিন্তু সত্যজিৎ রায় ব্রাহ্ম ধর্মের মানে আদর্শ ছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরও ওখানে, যখন আপনি শান্তিনিকেতনে যাচ্ছেন, যে চার্চটা আপনি দেখছেন, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্মের চার্চ। এবং সেটা কি, সেই ধর্ম কীভাবে সৃষ্টি হয়েছে, সেইটা নিয়ে আমরা ডিসকাশন করবো। এটা আমি সাধারণ মানুষের জন্য জাস্ট একটু বলে দিলাম। হিন্দু ধর্ম এবং মানে খ্রিস্টান ধর্মের মধ্যে একটা ওভারল্যাপ, যখন তখন ঔপনিবেশিক কালচারটা ছিল, তখন এই ওভারল্যাপটা নিয়ে ব্রাহ্ম ধর্মটা তৈরি হয়েছে। তাতে কি বাদ গেছে, কি আছে, কোনটার থেকে কি এসছে, সেটা আমি পরে করব। লিটারারি থিওরি, সেটার একটা অ্যানালিসিস করবো আমরা। তারপর লিঙ্গুইস্টিক থিওরিতে বলেছি, কীভাবে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে ধরুন ভাষার বিবর্তনটা নিয়ে আর একটু ডিটেলে বলবো। কিন্তু কোর এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস যদি আমি বলি, তাহলে ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স আর প্র্যাগম্যাটিজম, সেটা ওই ঘুরে ফিরে সিম্বল, সাউন্ড আর মিনিং ওর মধ্যেই রয়েছে। ওটাকেই নিয়ে বিভিন্নভাবে ফোনেটিক্স আর ফোনোলজি, সাউন্ড কীভাবে হচ্ছে ভাষাটা, যেটাকে আমরা ভাষার মাধুর্য বলছি, বলি না ভাষাটাকে শুনতে ভালো লাগে, সেটার একটা বিশুদ্ধ মানে ইংরেজি টার্ম হচ্ছে ফোনেটিক্স, ফোনোলজি। সেটা কি আপনারা রিসার্চ করুন, এরপরে আরও আলোচনা হবে। আচ্ছা, ট্যালেন্ট বাংলাতে প্রচুর আছে, আমি বলবো ট্যালেন্ট বাংলাতে প্রচুর আছে। আমি যা দেখেছি বাংলাদেশে তো প্রচুর আছে, কলকাতাতেও কমই নেই। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, হতাশার, হীনমন্যতার একটা কালচার বাংলায় দেওয়া হচ্ছে। এবং যারা অনেক সময় জানে না, তারা ভাবছে কি ফলো করবে, বা তারা কোনটা দেখে ফলো করবে, বা তাদের কাছে একটা হয়তো এক্সাম্পল নেই যেটা দেখে তারা একটু অনুসরণ করবে। রিসেন্টলি আগে আমাদের থেকেছে, যার জন্য আমরা আগেরটা ধরে অনেক সময় বসে আছি। সেই জায়গা থেকে আমাদের একটু নতুন কন্টেম্পোরারি ভাবে এই যে জিনিসগুলো বলছি, এগুলো নিয়ে ভেবে যতটা আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন করুন, ঠিক আছে? আচ্ছা, কথোপকথন, ডায়ালগের মধ্যেও ভাষার একটা প্রভাব, সেটা বলবো। স্টাইল, ফর্ম, কনটেক্সট, সাবটেক্সট, এগুলো বললাম। লিবারেল আর্টস, এগুলো নিয়ে বলবো। সমাজের উত্থানের ক্ষেত্রে ভাষার গুরুত্ব, যেটা আমি হালকা হালকা করে বলেছি। এই যে আমাদের কথোপকথন, ডায়ালগ হচ্ছে, আর্টিস্টিক এক্সপ্রেশন হচ্ছে,
এই সবগুলোতে আমরা ভাষা ইউজ করছি, তাই তো? তো এই যে ভাষাগুলো আমরা ইউজ করছি সেটাকে সমাজের উত্থানের ক্ষেত্রে ভাষার কি ভূমিকা, মানে ভাষা দিয়ে আমরা সমাজটাকে উত্থানের পথে নিয়ে যেতে পারি। আমাদের স্বতন্ত্র বাঙালি যে সত্তা, সেইটাকে বাংলা ভাষাকে ইউজ করে আমরা কীভাবে পুনরুজ্জীবিত করতে পারি। এবং এগুলো আমি যখন বলছি আমাকে 10 জন এসে ক্রিটিসিজম করতে পারে, আরে আমি একা 50-100 জনের সাথে একা লড়েছি, তো সেইটা নিয়ে ক্রিটিসিজম করার কোনো ব্যাপার নেই। আমার সামনে আসলে আমি তাকে দেখিয়ে দেবো যে কীভাবে সেটা করতে হয়। কিন্তু আপনারা সেটা আসুন, সেই কোয়েশ্চেনটা আপনারা করুন, তাহলে আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের দেখে এক্সপ্লেন করে দেবো। আধুনিক বাংলা কাব্য কবিতা, কাকে আপনি আধুনিক বলবেন, কাকে আপনি ট্র্যাডিশনাল বলবেন, কাকে আপনি মডার্ন করবেন, বা আদৌ কি কোনো সেই লাইনটা আছে নাকি থিম লাইনটা ব্লার্ড হয়ে গেছে, সেই জিনিসটা বলতে হবে যে আধুনিক বাংলা কাব্য যে কবিতা সেটা কী হবে, ফ্রি স্টাইল পোয়েট্রি কী হবে, ফ্রি স্টাইল পোয়েট্রি ছন্দ, মাত্রা, লয় এগুলো মিশে মিলে কী হবে, কসমোলজির ক্ষেত্রে আমরা বলতে পারি। তো ধরুন এই যে ড্রামা আর ফিকশন নিয়ে আমরা কথা বলতে পারি, প্রোজ আর ফিকশন নিয়ে আমরা কথা বলতে পারি, এবার আধুনিক বাংলা কাব্য কবিতা এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, এবার কোনটা ট্র্যাডিশনাল কোনটা মডার্ন এগুলো নিয়ে কথা বলা যেতে পারে। আচ্ছা, থিওরিটিক্যাল পারপ্লেক্সিটিস এগুলো নিয়ে একটা চর্চার বিষয়। থিওরিটিক্যাল পারপ্লেক্সিটিস, এই যে এতগুলো থিওরি হচ্ছে তার মধ্যে পারপ্লেক্সিটি কী করে থাকবে সেটা নিয়ে আছে। তাহলে একটা যেটা বলছি ক্লাসিক স্টাইল, কন্টেম্পলেটিভ স্টাইল, ওরাকুলার স্টাইল, প্র্যাকটিক্যাল স্টাইল, এরকমভাবে হচ্ছে ডিফারেন্ট স্টাইলস, আমি বলছি ধরো। তারপর আবার চলে আসছে যে ড্রামা আর অ্যাকশনের মধ্যে, ড্রামা আর ফিকশনের মধ্যে থাকছে, প্রোজ আর ফিকশন থাকছে, আধুনিক বাংলা কবিতা, ট্র্যাডিশনাল কি বা মডার্ন কি, এবং ট্র্যাডিশনাল মডার্নের মধ্যে আদৌ কি কোনো লাইন আছে নাকি থিম লাইনটা ব্লার্ড হয়ে গেছে, এটা একটা ব্যাপার। সাধু ভাষা, চলিত ভাষা, গ্রামের ভাষা, শহরের ভাষা, আঞ্চলিক ভাষা, প্রবাসীর ভাষা, গালাগালির ভাষা, এই কয়েকটা আমি জাস্ট একটু টাইপিফাই করে দিয়েছি, মানে কয়েকটা জিনিস ধরনগুলো দেখে নিয়েছি। সাধু ভাষা কী হচ্ছে, যেটা আগে একটু কঠিন ধরনের ভাষা, না সংস্কৃতের একটা ছাপ আছে, সাধু ভাষা যেটা একটু কঠিন হতো শুনতে, সেটা চলিত ভাষা যেটা আমি বললাম একটু সাবলীল ভাষা, সাধারণ লোকের মুখে মুখে যে ভাষাটা করছে, এক্সাম্পল দিয়ে বলেছি এটা। গ্রামের ভাষা, শহরের ভাষা একটু ডিফারেন্ট আছে, সেটা আছে। আঞ্চলিক ভাষা, এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা আছে, প্রবাসী ভাষা আছে, গালাগালির ভাষা আছে, যখন দিচ্ছি। এবার ভাষা, প্রেম আর বিনয় এদের মধ্যে এটা নিশ্চিত করে। আচ্ছা, আধুনিক বাংলা ভাষা বলতে আমরা কি বুঝি, আধুনিক বাংলা ভাষা যেটা একটু আগে বললাম যে এরা কি আধুনিক ছিলেন না। আজকে এই যে আমরা বলি, আজকে যদি কম্পারেটিভলি আমি যদি বলি যে বিদ্যাসাগরের কথা, আজকে যদি আমি বিদ্যাসাগরের কথা ধরি, তিনি কি আধুনিক ছিলেন না? রামমোহন রায় যদি কথা বলি, আধুনিক ছিলেন না? রবীন্দ্রনাথ ঠাকুর কি আধুনিক ছিলেন না? তাহলে আধুনিকতার সংজ্ঞাটা আমাদের কাছে কী থাকবে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। বিষয় ও অলঙ্করণ, যেটা আমি বারবার বলছি। থিওলজি একটা বড় পার্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আচ্ছা, বাঙালি নিচু দরের কয়েকটা জিনিস আমি বলছি যেটা সমাজে দেওয়া হয়েছে। বাঙালি সম্বন্ধে এই যে রসগোল্লা, মাছ মিষ্টি যেমন একটা ধারণা আছে, আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে বাঙালি নিচু দরের, মানে বাঙালি কাজ করছে তার জন্য পয়সা নেবে না, বাঙালি একটা জিনিস ভালোভাবে করবে তার জন্য সাবস্ক্রাইবার বেশি নেবে না, বাঙালি যদি দারুণ একটা ডিপ কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলে তার জন্য মানে লোকজনের কাছে সেটা ছড়াবে না, প্রচার হবে না, চলবে না, এরকম একটা ব্যাপার। বাঙালি নিচু দলের, এটা একটা আত্মবিস্মরণ ঘটেছে। বাঙালি নিজে যে কি একটা জাতি হিসাবে সেটা বাঙালি নিজে বলতে বসেছে, এরকম একটা ব্যাপার। দেওয়ালে ফিট থেকে গেছে, হাতে আছে জ্ঞানপীঠ আর দেওয়ালে পিঠ, এই সব জিনিসগুলো যে ন্যারেটিভগুলো, এগুলো আস্তে আস্তে আমি বলছি সমাজের মধ্যে দেওয়া হয়েছে। আপনি দেখুন যে দেওয়ালে পিঠ থেকে গেছে, হাতে জ্ঞানপীঠ, তার মানেটা কি? তার মানে এটা যারা কিন্তু এই ধরনের মনোভাব নিয়ে বিশ্বাস করে তারাই কিন্তু এটা সমাজে চালাচ্ছে, যাতে ব্যাপারটা খেলো হয়ে যায়, যাতে লোক ওরা ওটা নিয়ে ডিসকাস না করে। আজকে তুই পারলি না, তোকে আমি নোবেল ছুড়ে পারলাম, এটা একটা কথা হয়ে যাচ্ছে, মানে এটা খুব খেলো একটা হালকা চলে একটা কথাবার্তা। তাতে কি হচ্ছে, এই যে এইগুলো অর্জন করতে যে আমাদের স্ট্রাগলটা করতে হয়, যে আমাদের ইভলিউশনটা করতে হয়, যে কঠিন পরিশ্রম করতে হয় এবং নিজেকে অভিব্যক্তির ক্ষেত্রে যে একটা দারুণ জায়গায় যেতে হয়, সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কিন্তু কোথাও একটা মানটা কমিয়ে দিলাম। অমুক ছিল, তমুক ছিল, ওই পর্যন্ত আটকে দিলাম, আর এখানে গিয়ে বললাম এই হয়ে গেছে, এই হয়ে গেছে, আর এরকম কথা ন্যারেটিভ চালিয়ে দিলাম। তাহলে আপনারা ভেবে দেখবেন কি, ওই জিনিসটাকে আপনারা সম্মান দিচ্ছেন না। আরেকজন কেউ যে সেই পথে গিয়ে এগোবে, সেই পরিশ্রমটা দেবে, তাকে না তুই বাবা ওটা করছিস, তুই তার থেকে বরং এই চাকরিটা কর, তোর একটা ইনকাম হবে, এরকম একটা মতবাদ চালিয়ে দেওয়া হবে। করতে করতে কী হচ্ছে, অনেক লোক এই জিনিস থেকে সরে এসেছে, সেটা ডেলিভারিলি খোলা হয়েছে।
আপনারা জানেন না, আমরা কয়েকজন জানি, সেটা ডেলিভারিটলি করা হয়েছে। সেখান থেকে আমাদের বেরিয়ে এসে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। এক কথায় বলতে গেলে বাংলা ভাষার আত্মাটাকে নষ্ট করা হয়েছে, এবং বাংলা ভাষার আত্মাটাকে যদি নষ্ট করা হয়েছে তাহলে সমাজের আত্মাটাও নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য বাঙালির যে স্বাতন্ত্র্য ব্যাপারটা, সেখানে ওই আত্মাটা আস্তে আস্তে নষ্ট হতে হতে এই জায়গায় দাঁড়িয়েছে। আপনারা বুঝতে পারছেন না বলে এটা এত ভাস্ট এবং কমপ্লেক্স একটা জিনিস, এবং এত সাটল ওয়েতে করা হয়েছে, সাধারণ লোকের বোঝার পক্ষে খুব মুশকিল। কিন্তু আপনি যেটা দেখছেন, সায়েন্টিফিক্যালি কারণটা বলে দিলাম। সামাজিক সংস্কৃতি এবং মূল্যবোধ যেটা, সেইটা কমিয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে, এবং মানুষ যখন সেরকম জিনিস বানাচ্ছে, যেটা আমি বললাম ভাষার অভিব্যক্তি, সেরকমই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বাংলা ভাষার আত্মাটা যে নষ্ট করেছে, বা সমাজে যে এই জিনিসটা করা হয়েছে, সেটা যে আপত্তি করা যায়, এটাই একটা গ্লানি দেওয়া হয়েছে। মানে আপনি একটা জিনিস খারাপ হচ্ছে, সেটা যে আপনি আপত্তি করবেন, সেটা ন্যাচারাল আপনার মানে রেসপন্স হওয়া উচিত। একটা জিনিস খারাপ হচ্ছে, বা এই যে ধরুন বাংলা ভাষা ডিটোরিয়েট করে যাচ্ছে, বা এই যে জিনিসটা হচ্ছে, তাহলে আপনার একটা আপত্তি করা উচিত। সেই আপত্তিটা করতে গেলে আপনাকে এমনভাবে বিভিন্নভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি এত কিছু বলে বলে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে আপনার একটা হীনমন্যতা হয়ে গেল। আপনি আপত্তি করতে গেলেই মনে হচ্ছে আপত্তি করছি, এইটাই হয়তো ভুল। এই জিনিসটা বিভিন্নভাবে আপনাকে বলা হয়েছে, তো সেটাতেই অবাক হয়ে যাচ্ছে দেখছেন। অথচ আপত্তিটাই বেসিক জিনিস হওয়া উচিত। আচ্ছা, এবার রামপ্রসাদ, কমলাকান্ত, সুকান্ত, এদের নিয়ে আমরা আলোচনা করব। জীবনানন্দ, বিভিন্ন কবিতা, বিভিন্ন গদ্য তারা কীভাবে লিখেছেন, বাংলা ভাষা। জীবনানন্দের কবিতা যদি আমি বলতে চাই, জীবনানন্দ দাশের মতো কবি বাংলার রূপকে, যিনি বাংলা ভাষা দিয়ে এত সুন্দরভাবে বলেছেন, বেশি কবিতা লেখেননি, কিন্তু যেটুকুনি তিনি ওই ভাষার মধ্যে দিয়ে অভিব্যক্তি করেছেন, সেইটা কিন্তু বাংলার রূপকে পুরো ফুটিয়ে তুলেছে। মানে এইটা যে পড়বে, যে বাংলা ভাষাটা পড়ে বুঝতে পারবে, তার কাছে কিন্তু বাংলার যে ছবি, বিভূতিভূষণের লেখা যদি আমরা পড়ি বাংলা ভাষায়, তিনি ওই যে ভিজুয়াল লিরিক, সেটা কিন্তু তিনি একদম পুরো লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন, সেটা বুঝতে হবে। থ্রু এক্সাম্পলস আমরা এরপরে আলোচনা করব। কিন্তু ওইটাই ব্যাপারটা আছে, যে ভাষা যে উদ্রেক করে না, মানে ধরুন একটা শব্দ বললাম, সেই শব্দটা একটা কিছু উদ্রেক করে। সেই রকমভাবে বিভূতিভূষণের যদি আমি লেখনী দেখি গদ্যময়, সেখানে যখন লেখাটা হচ্ছে, তখন সত্যজিৎ রায় সেখান থেকে ইন্সপিরেশন পাচ্ছেন এটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে কীভাবে ট্রান্সলেট করব, বা এটাকে কীভাবে আমি সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব। সেখানে খাটনিটা অনেকটা কমে যায় যদি ভাষার অভিব্যক্তিটাই খুব সিনেম্যাটিক হয়, মানে ভিজুয়ালাইজেশনটা খুব বেশি থাকে লেখার মধ্যে। তো এইগুলো জিনিসটা বুঝলে আপনাদের কাজ করতে সুবিধা হয়। বাইরের লোকজন কিন্তু এই স্বাদটাই পায়, যেহেতু তারা অবজেক্টিভলি দেখে। আচ্ছা, তাই ওদের মতো বলতে গেলে ওই নিজের আরেকটা দেখবেন বনামের কালচার চলে এসছে, অমুকের সাথে এমুকের কম্প্যারিজন, এর সাথে অমুকের বনাম একটা লড়িয়ে দিতে হবে, এই করতে হবে, অমুক বনাম। আমরা বলছিলাম বনামের কালচারটা চলে এসছে। বনামের কালচারটা হচ্ছে কি, এটা একটা কম্পিটিশনের কালচার চলে এসছে। আপনি দেখবেন যে স্পোর্টসের যে কালচারটা হয়, সেটা একটি বনামের কালচার হয়। যেহেতু বাঙালিরা ক্রিকেটকে পছন্দ করে, যেহেতু বাঙালিরা ফুটবলকে পছন্দ করে, সেটাকে ইউজ করে একটু বনামের কালচারটা চলে এসছে। এবার যখনই নর্মাল লোকজন একটু কম্পিটিশন দেখছে, তারা কি হচ্ছে, ওখান থেকে সরে যেহেতু কম্পিটিশনের যে রসটা আছে, সেটাকে নিতে গিয়ে সেদিকে চলে যাচ্ছে, এবং অনেক সময় নিজের লোকের এগেনস্টেও তারা চলে যাচ্ছে। এবার কি হচ্ছে, কম্পিটিশন কালচারটা আসার পক্ষে এই যে সাহিত্যে তারা যে ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করবে কম্পিটিশনটাকে ছেড়ে, তখন সেই জিনিসটা থেকে তারা দূরে সরে যাচ্ছে। তারা হয়তো সেই রসটায় আকৃষ্ট হয়ে চলে গেল, কিন্তু পরে ফিরে দেখছে তাদের কাজটা কিন্তু আগের থেকে বেটার হলো না। কেন হচ্ছে না? ওই কম্পিটিশনটা যেই তারা চলে যাচ্ছে, ওই মানুষের পার্সপেক্টিভটা তারা দেখতে পাচ্ছে না, সেটা ক্যারেক্টারাইজেশনও ফুটছে না, প্লটেও ফুটে উঠছে না। তো এই যে বনাম কালচারটা, এটা অনেকে জানে না কেন, এটা খুব কমপ্লেক্স ব্যাপার, এবং এত সাটল ওয়েতে এটা করা হয়েছে যে সাধারণ মানুষের বোঝার খুব সমস্যা আর কি। তো আমি খুব সায়েন্টিফিক্যালি বিভিন্নভাবে বিভিন্ন এক্সাম্পল দিয়ে এটা বোঝালাম। এরপরে এটা নিয়ে আমরা আরও ডিসকাশন করব। আচ্ছা, এবার কয়েকটা ইংলিশের টার্ম আমি বলে দিই, যে জিনিসগুলো একটু জেনে রাখা দরকার ভাষা স্টাডির ক্ষেত্রে। ফোকলোর, ফোকলোর এবং ফোকলোরিস্টিক্স, মডার্ন বেঙ্গলি ফিকশন অ্যান্ড শর্ট স্টোরিজ, ট্যাগোর লিটারেচার, ট্যাগোর স্টাডিজ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখনী, মেডিয়েভাল বেঙ্গলি লিটারেচার, অনেক কাজ হয়েছে। সোশিও লিঙ্গুইস্টিক্স, আগে আলোচনা করেছি। কন্টেম্পোরারি বেঙ্গলি লিটারেচার, এখনকার দিনে বেঙ্গলি লিটারেচার কী,
উইমেন স্টাডিজ, কালচারাল স্টাডিজ, মডার্ন বেঙ্গলি পোয়েট্রি, নারী সাহিত্য, সাংস্কৃতিক সাহিত্য, মডার্ন বেঙ্গলি পোয়েট্রি মানে আধুনিক বাংলা কবিতা, যেটা বললাম আর কি। মধ্যযুগের বাংলা সাহিত্য, মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে দারুণ কাজ হয়েছিল। তো সেখানে বাংলা ভাষার আজকের এই বিবর্তনের পিছনে মধ্যযুগের একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে, সেইগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। আমরা আলোচনা করব নাট্য সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, কম্পারেটিভ লিটারেচার। এবার এই কম্পারেটিভ লিটারেচারের ক্ষেত্রে আমি ইন্টারডিসিপ্লিনারি এবং ক্রস কালচারাল স্টাডিজ এর একটা লিঙ্ক আছে। কম্পারেটিভ লিটারেচার হচ্ছে যেটা আগে আমি বললাম যে বাংলা ল্যাঙ্গুয়েজটা, বাংলা ভাষাটা গ্লোবাল স্টেজে কোথায় ফিট করছে, এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে হিউম্যানিটি ধরে এবং এক্সপ্রেশন আর কমিউনিকেশন ধরে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে কোথায় ফিট করছি, তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। কিছু কিছু তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেখান থেকে নিয়ে গ্লোবাল স্টেজে সেটা কোথায় তার সিগনিফিকেন্স বা তাৎপর্য, সেইটা নিয়ে আমরা কম্পারেটিভ লিটারেচার নিয়ে বাংলায় বাইরে খুব আলোচনা হচ্ছে। সেটা একটা ক্রস কালচারাল স্টাডির মধ্যেও পড়ছে। এবং ওই যে যেটা একটু আগে বললাম যে বাইরে থেকে যারা এসে দেখছে, অবজেক্টিভলি দেখছে, তো তারা এই জিনিসগুলো অনেক সময় তাদের কাছে ইজিলি চোখে পড়ছে। অনেক সময় আমরা একইভাবে বাংলায় কথা বলতে বলতে বা বাংলাতে থাকতে থাকতে সাবজেক্টিভলি অনেক কিছু জিনিস আমরা মিস করে ফেলি। তো সেইখানে ওই ডিসকাশনটা করলে তারা হ্যাঁ এই জিনিসটা তো এতদিন দেখিনি, এটা নিয়ে হয়তো একটা চর্চা করা যেতে পারে। ওই জন্য কম্পারেটিভ লিটারেচার একটা খুব বড় ফিল্ড হয়ে গেছে আজকে বাইরে, যেখানে খুব রীতিমতো চর্চা হচ্ছে। আমি কিছু কিছু ইউনিভার্সিটির বাংলার যে সিলেবাস আছে সেটা দেখেছি, আমার খুব একটা মনোভূত হয়নি, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় বাঙালি লোকেরা যদি আমরা আরও একটু বাঙালি কালচারটাকে নিয়ে বাইরে গিয়ে আলোচনা করতে পারি, এবং তার বিভিন্ন জিনিস যেগুলো একটু লুপ্তপ্রায় হয়ে গেছে, মানে কয়েকটা জিনিস নিয়ে তো আমরা চিরাচরিত আলোচনা করে এসেছি, কয়েকটা জিনিস আমাদের ছিল, যেমন মনসা মঙ্গল, তারপর কি বলবো, বড়ুচণ্ডী দাস, এইগুলো নিয়ে যখন আমাদের সব লেখা ছিল না, জয়দেবের লেখা গীত গোবিন্দ, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এইগুলো নিয়ে আগে কিন্তু খুব কথাবার্তা হতো, এবং এর যে লেখার ধরন, এগুলো অনেক কিছু জিনিসপত্র বলে এবং তার থেকে অনেক কিছু শেখার আছে। সেইখান থেকে আমরা একটা ফর্মের ইভলিউশন করতে পারি, এক্সপ্রেশনের একটা ইভলিউশন করতে পারি। আমার মনে হয় সেইগুলো নিয়েও যারা পড়াচ্ছেন বাইরে আলোচনা করছেন, তারা এইটা নিয়ে আলোচনা করতে পারে। একটা আছে নভেল শর্ট স্টোরি, সেটা তো একটা ফর্মের মধ্যেই বললাম, উপন্যাস আর ছোট গল্প। আচ্ছা, তারপরে ডায়াসপোরা স্টাডি। ডায়াসপোরা মানে হচ্ছে আমাদের বাইরে আমাদের বাঙালিরা যারা আছে তাদের স্টাডিটা, তারা কীভাবে বলছে, এটাও আমি এক্সপ্লেন করেছি এখানে, জাস্ট একটা টার্ম দিয়েছে তারা। ঠিক আছে, স্টাইলিস্টিক্স আছে যেটা অলঙ্করণ, আর ড্রামা তো আছে, ড্রামার মধ্যেই বললাম। তো এইগুলো বললাম। এবার আমি যেটা বলবো, ওই যে বনাম কালচারটা একটু যেটা হিন্ট দিয়েছিলাম, তারপরের থেকে সে আরও কিছু কিছু জিনিস সমাজের মধ্যে দেওয়া হয়েছে ন্যারেটিভ। এবার অনেকে বনাম কালচারটা না বুঝতে পারলে বা সেটাই যদি একটু না বুঝতে পারে, এটার যদি তার সাথে আমি রিলেট করে বলি, তাহলে সে একটাকে বুঝলে তাকে বলা হবে তাহলে এগুলোও বিশ্বাস করবে না। কিন্তু আমি বলবো প্রত্যেক কটা পয়েন্ট যেগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে আপনারা একটু ভেবে দেখুন। আপনাকে মানতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনি যদি ভেবে দেখেন, আমি তো জানি কোনটা কি, বা আমরা কয়েকজন জানি, কিন্তু আপনারা যদি এটা নিয়ে ভেবে দেখেন, তাহলে কি হবে, এই জিনিসগুলো আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, বা করলেও আপনি এখান থেকে নিজের মতো করে জিনিসটা বেছে নিতে পারবেন। ওভার পাওয়ারিং হবে না, সেটাই বলছি। ভালো নরম লোক হলে সমস্যা, কতক্ষণে সুযোগ নেবে, কিন্তু লোককে উল্টো বলে পড়াবে, সেটা রক্ষার জন্য অনর্থক লড়াই, মানে কিছু একটা সাজো তুমি আর কি। তো কি হচ্ছে, কে ভালো কে মন্দ, যেটা আমি আগে বলেছি, ওই বনাম কালচার, এই জিনিসগুলো যখন চলে আসছে, তখন এই পার্সপেক্টিভটাকে আমরা মিস করে ফেলছি। এই লোকটার ওই দিকটাও আমাদের দেখতে হবে। এইটা একটা ব্রডার পার্সপেক্টিভ নিয়ে যখন আমরা দেখছি, তখন আমাদের সাহিত্যটাকে সমৃদ্ধ হয়। এই নিয়ে আমি লাস্ট কয়েকটা লেকচারে বহুবার বলেছি, এখানে একটু বেশি বলে ফেললাম। ওইটা যখন আপনারা করছেন, হয়তো অজান্তেই করছেন, তার কারণ কি সেটাও বললাম, তার একটা চটক থাকে। এই যে জিনিসগুলো যারা করে, তারা সেই চটকটা নিয়েই সারাদিন থাকে। ওই জন্য আপনাকে যখন সেই চটকটা বেচছে, বলবো আমি, আপনি সেটাকে চট করে কিনে ফেলছেন। সেটা বিভিন্নভাবে বেচছে, চটকটাকে মুড়িয়ে বেচছে, নয় এটার ফর্মে বেচছে, নয় ওটার ফর্মে বেচছে, এভাবে মুড়িয়ে মুড়িয়ে চটকটাকে বেচছে। আপনি কিনছেন সেই চটকটা, করতে করতে সমাজটা এফেক্টেড হয়ে যাচ্ছে। এবার সোসাইটিকে ইউজ করে অনেক সময় অন্য কিছু সর্বনাশ হয়, লোককে ব্যতিব্যস্ত করে কমেডি দেখে আর পয়সা ছড়ে, এরকম একটা মেন্টালিটি। তো সেইটা যখন সমাজে তারা সেভাবে অ্যাফেক্ট করছে, তখন বাংলা ল্যাঙ্গুয়েজটাও ডিটোরিয়েট করছে, এক্সপ্রেশন অভিব্যক্তিটাও ডিটোরিয়েট করছে। তারপর ধরুন এক ধরনের মেয়েদের ভালো ছেলেদের কাছে পাঠায়, তারপরে কষ্ট দেখে মজা পাবে বলে, মানে এর সাথে এই এই মানুষটা যায় না,
কিন্তু তাকে তার সাথে রেখে দেওয়া হবে পিয়ার প্রেশার, সোসাইটাল প্রেশার, পিয়ার প্রেশার, এগুলো করে করে দেখবেন আজকে বাংলার রিলেশনশিপটা, ডেমোগ্রাফিকটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু অন্যরকম হয়ে গেছে। মানে একটা সাবস্টান্সিয়াল চেঞ্জ এসছে বাংলার ডেমোগ্রাফিকটা। আপনারা হয়তো বুঝতে পারছেন না, মনে হচ্ছে কী হয়ে গেল, কী হচ্ছে, এরকম হয়ে গেছে, কিন্তু একটু ভেবে দেখুন সাইন্টিফিক্যালি, দেখবেন এর সাথে এই লোকটা যাচ্ছেই না, সেই জিনিসটা যেন বেশি হয়ে গেছে। সেটা কেন হচ্ছে সেগুলো একটু দেখুন। তারপর রেঞ্জ অফ কম্প্রোমাইজেস করা হয়, এবং এই লোকটা ধরুন কম্প্রোমাইজ করার কথাই নয়, সে নিজেই জানে, সে এতদিন ধরে চর্চা করেছে বিষয়টাকে নিয়ে, তাকে অনেকজন যদি খণ্ডিত করতে আসে, সে তার মতবাদ যদি ভিন্ন হয় তাহলে যুক্তি দিয়ে সে মেনে নিতে পারে। আমার সাথে আরেকজনের মতের মিল হলো, কিন্তু সে যদি আমায় যুক্তি দিয়ে বোঝাতে পারে, আমি তাকে সেটা রেসপেক্টফুলি অ্যাকসেপ্ট করবো, দুজনেই দুজনের থেকে কিছুটা শিখলো। কিন্তু সেখান থেকে কি হয়, রেঞ্জ অফ কম্প্রোমাইজেস করতে বলা হচ্ছে, করতে করতে কি হচ্ছে, দুজনকেই একটা বিভ্রান্ত করে নিজেদের স্বার্থটা সিদ্ধি হয়ে গেল। আলটিমেটলি দুজনে যদি সরিয়ে যায় তাহলে একটা হয়তো ভালো কিছু হতে গিয়ে আটকে গেল, সেইটাতে তারা একটু খুশিটা বেশি হয়। এই ধরনের একটা কালচার এসছে, এবং এই জন্যই এই মূর্তিটি ভেঙে যাচ্ছে, এইসব ব্যাপার হচ্ছে আর কি। যে মূর্তিটা ভাঙার সেটা না ভেঙে যে মূর্তিটা রেখে দেওয়ার দরকার, কেন সেটা অনেক কিছু শেখাচ্ছে, নারী শিক্ষার প্রসার করেছে ইনি, তার মূর্তিটা ভেঙে দেওয়া হলো। সেটার কারণটা নিয়ে তার কি আছে না কি আমি বলে দিলাম, কিন্তু অনেক কিছু ব্যাপার চলে আর কি। আপনাকে ভাবতে হবে এই জিনিসটা এইটাকে সিগনিফাই করে, সেইটাকে ভেঙে দিলে বা সেই জিনিসটা যদি না থাকে তাহলে মনোবলটা হয়তো একটু কমে যাবে, হতাশা আর হীনমন্যতায় পড়বে। এই জিনিসটা কি হতে পারে ভাবুন একবার। আবার দেখবেন আজকে ইয়াং জেনারেশন বা ইউথের মধ্যে, মদ খাবি না, সিগারেট খাবি না, তাহলে তুই যেন একটা ছেলে হতেই পারে, মানে ম্যান হলি না, তাহলে তুই বয় হয়ে গেলি আর কি। তো এরকম একটা কালচার দেওয়া হয়েছে, মানে তুই মদ খেলি না, সিগারেট খেলি না, বিড়ি খেলি না, খিস্তি মারলি না, তাহলে যেন তোর কাছে একটা পাপ কাজ। তুই খেলি না খেলি সেটা তোর পার্সোনাল ব্যাপার, কিন্তু তুই এই যে মানে বন্ধুর যে সঙ্গটা, সেটা জোর করে এনে, মানে সে হয়তো চাই না, সে হয়তো অন্য একটা লাইফের মানে ধরন খুঁজে পেয়ে গেছে, তার হয়তো প্রয়োজন হচ্ছে না সেটা করা, তাকে সেই পথে এনে এরকমভাবে করে তারপরে সে হয়তো ওই কাজটা আর হলো। এই ধরনের একটা কালচার এসছে। যদি আপনি ব্রহ্মচর্য করেন, ধ্যান ধারণা করেন, সন্ন্যাস বললে এগুলো খুব তাচ্ছিল্যের ব্যাপার হয়ে গেছে। যেটা আমি বললাম যে আপনি 15 মিনিট যদি নিজের সাথে একা স্পেন্ড করেন, সেটা যদি আপনার কাউকে এসে বলেন যে আমি 15 মিনিট একা স্পেন্ড করলাম, বা আমি না ভাবছি আমি ব্রহ্মচর্য নিলাম, সেগুলো নিয়ে দেখবেন যারা রিয়েলি জানে, ভালো মনে ভাবছে, তারা তো অ্যাকসেপ্ট করবে। কিন্তু একটা জেনারেল তাচ্ছিল্যের মনোভাব কিন্তু চলে এসছে, বা লোকে হয়তো শুনতেই চাইবে না, তুই বলিস না তো এসব নিয়ে কথা, এরকম একটা ব্যাপার চলে এসছে। সেটা কিন্তু ছিল না, আর আগে ছিল, কিন্তু এনশিয়েন্ট আমাদের মানে সনাতন ধর্মের যে কালচারটা, সেটা শুধু বলবো না, আমাদের ভারতের যে বৈদিক কালচারটা ছিল, সেখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো ছিল না। তার কারণ আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, যারা অ্যাক্টিং করতে চাইছেন বা লিখতে চাইছেন, মেডিটেশনের অ্যাক্টিং আর রাইটিংয়ে একটা বড় ভূমিকা থাকে। তো এই জিনিসটা খারাপ নয়, আপনি কখন করছেন সেটা একটা ব্যাপার, বা কীভাবে করে সেটাকে ইউটিলাইজ করছেন আপনার অভিব্যক্তিতে, আর্টিস্টিক অভিব্যক্তিতে। তো সেটা যে তাচ্ছিল্য করে দিল, আপনি ওই জিনিসটাকেই পুরো ডিসকার্ড করে দিলেন, তো তাহলে কী হচ্ছে, আপনি সেই জিনিসটা থেকে ভালো জিনিসটা পেলেন। ওই জন্য আপনি 10 মিনিট থেকে শুরু করুন, 5 মিনিট থেকে শুরু করুন, 10 মিনিটে যান, 15 মিনিটে যান, 20 মিনিটে যান, 30 মিনিটে যান, করতে করতে কী হচ্ছে, আপনি একটা মেডিটেশনের হ্যাবিট ডেভেলপ করলেন। দেখবেন আপনি যখন মেডিটেট করতে করতে একটা স্টেজে যাবেন, যখন আপনার সলিউশন আপনার কাউকে নির্ভর করতে হবে না, আপনার কারোর উপরে, মানে আপনি নিজেই দেখবেন সলিউশন খুঁজে পেয়ে যাচ্ছেন। যতটা আপনি স্বাবলম্বী হবেন, আপনার কাজটাও আপনার কারোর উপর নির্ভর করতে হবে। তখন কি হবে, এক্সপ্রেস যখন আপনি করছেন, আপনি নিজে আপনাকে গাইডও করতে পারবেন, কেন আপনি অনেকটা ব্রডার পার্সপেক্টিভে দেখছেন, তার থেকে কাউকে একটা কিছু ডেলিগেট করতে পারবেন। এইভাবে ভালো কাজগুলো হয়। অনেকে অনেক সময় অনেক দিন ধরে একটু অন্য জায়গায় চলে গেল, বা এক জায়গায় কিছুদিন কারোর সাথে দেখা করলো না, বা একটু আলাদা হয়ে গেল, এইগুলো নিয়ে ধরুন সমাজে যে কথাগুলো হয় না, এই হঠাৎ করে গুম হয়ে গেল, হঠাৎ করে এই হয়ে গেল, হঠাৎ করে হাওয়া হয়ে গেল, এই ধরনের একটা ন্যারেটিভ চলে, সেটা চলুক, কিন্তু আর্টিস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আর্টিস্টিক এক্সপ্রেশনের ক্ষেত্রে এই জিনিসগুলোর খুব ভূমিকা আছে। এটা সমাজ যদি বুঝতে না চায়, তাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে যাদের বোঝার দরকার তাদের একটু বলে দেবেন যে এই জিনিসগুলো এটা। ভালোদের ঘরে গুটিয়ে রাখো আর নচ্ছারপনার সমালোচনা, এটা হয়েছে, মানে শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু যারা ভালো ভালো কাজ করতে চাইছে, ওই যে এইকে একটু সরিয়ে দাও, মানে এটা একটু সাবস্ক্রাইবার কম থাক, এটার একটু ভিউজ কম থাক, এটা একটু বাজারে চলুক কম, এটা একটু মার্কে মানে লোকে যাতে যখন আসবে দেখে যদি দেখে এখানে একটু কম চলছে বাজারে, তাহলে ওর মন হবে এটা সাকসেস হবে। মানে সাকসেসের যে সংজ্ঞাটা, সেটা ডেফিনেটলি তোমার একটা মার্কেটিং ম্যাট্রিক্স দিচ্ছে।
মানে মার্কেটিং মেট্রিক্স যেটা দিচ্ছে সেটা আমি ডেফিনেটলি এটা থেকে শিখতে পারি। কিন্তু অনেক সময় এই জিনিসগুলো ন্যারেটিভে চালানো হচ্ছে যে এইটা যদি হয় তার মানে এটা হয়তো চলছে না, তার মানে তুমিও যদি এটা করতে যাও তাহলে তুমিও হয়তো এটা পারবে না, এরকম একটা ব্যাপার, হীনমন্যতা হতাশারই ব্যাপার। ঘুরে ফিরে সেটা হতাশার হীনমন্যতা থেকে আসবে। এইভাবে স্টেপ বাই স্টেপ সমাজে ভাষা বলুন, পার্সোনালিটি বলুন, আমাদের ক্যারেক্টার বলুন, এইগুলো কম্প্রোমাইজের জায়গা থেকে আস্তে আস্তে ডিগ্রেড করতে শুরু করেছে। ঠিক আছে, কিছুটা বললাম, এখানেই আজকে শেষ করছি। আর এরপরে আরও ডিটেলে আলোচনা করব কিভাবে বাংলা ভাষা এক্সাম্পল দিয়ে কিভাবে কোন যুগে কিভাবে ইনফ্লুয়েন্সটা হচ্ছে, ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স কী কী হচ্ছে সব কিছু। মোটামুটি আজকে তাহলে কি বললাম, এতদিন ধরে যেগুলো আলোচনা করেছি, সোসাইটি এবং এই আর্ট ফর্মটা বা ফিলোসফি বা ভিজুয়াল কমিউনিকেশন বা মিউজিক, এই সব জিনিসগুলোর সাথে কিভাবে একসাথে রিলেটেড। আমরা সমাজটাকে উত্থান করছি, মানুষের উত্থান হচ্ছে, এই জিনিসগুলো আমাদের অভিব্যক্তির বিভিন্ন আউটলেটস অফ এক্সপ্রেশন। বাংলা ভাষাটা আমাদের কাছে একটা দারুণ ভাষা আছে, যেটা বিশ্বের অন্য যে কোনো ভাষার মতো একটা স্বতন্ত্র ভাষা, তার কিছু বৈশিষ্ট্য আছে। সেটাকে ইউজ করে আমরা এই আর্ট ফর্মগুলোকে এক্সপ্রেস করতে পারি, এই আর্ট ফর্মগুলোর মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে পারি। সেটা লেখায় হোক, সিনেমায় হোক, গানে হোক, লিরিক্সে হোক, যা কিছুতেই হোক, অভিনয় হোক, আমরা করতে পারি। সেটার জন্য যদি কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে কমেন্ট করুন, উত্তর পাবেন। আর যদি আপনারা চান যে পারফর্মিং আর্টস নিয়ে কোনো করতে, তাহলে আমাদের তার জন্য অন্য শো আছে যেখানে আমরা শুধু এইটা নিয়েই আলোচনা করছি। তো সেখানে আমরা কোনো না কোনোভাবে এগুলো নিয়ে আলোচনা করে ফেলব। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাজেশন দিন, আলোচনা হবে। থ্যাংক ইউ।